হ্যালো এসএসসি 25, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা পরবর্তী চ্যাপ্টার চলতরিৎ নিয়ে। তো এই চ্যাপ্টারটি আমরা সমস্ত লেকচার টপিকগুলো একটা লেকচারের ভিতর নিয়ে আসার চেষ্টা করতেছি। তো আশা রাখি এই ক্লাসটা করলে ইনশাল্লাহ 50 থেকে 70% সিকিউ এমসিকিউ ইনশাল্লাহ নিজেরাই সলভ করতে পারবেন। তারপর আমাদের চ্যাপ্টার ওয়াইজ সিকিউ এমসিকিউ সলিউশন তো থাকবে। তো আগে বেসিক স্ট্রং রাখেন, তারপর সিএনসিএল এমসিকিউতে হাত দেন, দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো শুরু করতে যাচ্ছি। প্রথমেই চলতরিতের কনসেপ্ট। সর্বপ্রথম শুরু হবে তড়িৎ প্রবাহ দিয়ে। যেহেতু এটা এফআরবি বুঝতেই পারতেছেন, এখানে ইনফরমেশন এমসিকিউ সিকিউর জন্য বই দাগানো এটা পসিবল না, এটা তোমরা নিজ দায়িত্ব করে নিবা। তারপরেও যদি প্রবলেম থাকে ডাউট সলভিং ক্লাসে পাঠিয়ে দিয়ে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। এখানে যেই টপিকগুলো মানে গ ঘ ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো না পারলে না সেগুলো আমরা এখানে কল করবো, অর্থাৎ বইয়ের সমস্ত ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা এখানে শেষ করে দিব। ওকে, ইনফরমেশনগুলো একটু দাগায় নেবেন, তারপর হেল্প লাগবে নক দিয়ে, আমরা আছি সবসময় ইনশাল্লাহ। তো দেখেন এবার তড়িৎ প্রবাহ। সর্বপ্রথম আমরা জানি, ধরে নেন সাপোজ এর একটা রেজিস্ট্যান্স বা রোধ, এখান থেকে কারেন্ট যাচ্ছে। তো আপনাকে বলবে কারেন্টের পরিমাণ কত, তো আপনি বলবেন I = Q/T। আমরা এগুলো সবাই জানি, নিচে একক উপরে কি জে। তাহলে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ। একক কি আসে, কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা বলি অ্যাম্পিয়ার। তো আপনাকে বলবে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, আপনি এককের জায়গায় বসাবেন এক, সময়ের জায়গায় সেকেন্ড, জে এর যেখানে যে মান দিবে, চার্জের জায়গায় চার্জ। তাহলে বলবেন 1 সেকেন্ডে কত কুলম্ব যাবে, 1 কুলম্ব চার্জ প্রবাহিত হবে। তা যদি বলে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো, বলবো ওই পরিবাহীর মধ্যে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হবে। এখন দেখেন, আমরা এখান থেকে একটা ইনফরমেশন শিখবো, সেটা হচ্ছে কিউ মানে আমরা জানি এন অফ ই ডিভাইড বাই টি, নাম্বার অফ ইলেকট্রন ডিভাইড বাই চার্জ। কোথা থেকে পাইছি, আধানের কোয়ান্টাম যে স্থির তড়িৎ আমরা শিখে আসছি। তাহলে আমরা এইভাবে এটাকে ব্যাখ্যা দিতে পারি যে 1 সেকেন্ডে 1 কুলম্ব, 1 কুলম্ব মানে আমরা জানি কতগুলো ইলেকট্রন, 6.25 10⁻18 ইলেকট্রন। এইভাবে বলতে পারেন যে 1 সেকেন্ডে 6.25 10⁻18 ইলেকট্রন প্রবাহিত হবে। ওকে, যেভাবে ইচ্ছা আপনি ব্যাখ্যা দিতে পারেন। এই চ্যাপ্টার মোটামুটি তড়িৎ প্রবাহ বা এটার ম্যাথমেটিক্যাল পার্ট। ইন্টারমিডিয়েট আরো ডিটেইলস আসবে, এখানে ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসও থাকবে। তো এসএসসি লেভেলে এতটুকু এনাফ। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। ওকে ওকে তো চার্জ দিয়ে আমরা স্থির তড়িতে বিস্তারিত আলোচনা করছি, এখানে অত বড় লেকচার দেওয়ার কিছু নেই, এখান থেকে দেখে নেবেন। এরপর আসেন রোধ। রোধ আমরা জানি তড়িৎ প্রবাহের বাধা দানকারী বৈশিষ্ট্যকে রোধ বলে। ওকে, তো দেখেন এবার এখানে রোধকে আমরা জানি কয়টা নির্ভরশীলতা থাকে, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীলতা, তারপর আসবে হচ্ছে তোমার দৈর্ঘ্য ক্ষেত্রফল কি জানি উপাদানের উপর নির্ভরশীলতা, তারপর আসবে কি তাপমাত্রা। এই কয়টা জিনিস। তো তাপমাত্রা নিয়ে যে ম্যাথমেটিক্স গুলো আছে, এটা আমরা এই এফআরবি তে কালেক্ট করব না, এটা আমরা কি বলে একাডেমিক যে কোর্স, সেখানে তাপমাত্রার যে রিলেশন বা তাপমাত্রার যে সমীকরণ সেটা নিয়ে ম্যাথমেটিক্স করব। ওকে, জাস্ট মাথা রাখবেন এমসিকিউর জন্য, এখানে ম্যাথমেটিক্স করব না। তো এবার আসেন দৈর্ঘ্যের সাথে কিভাবে কানেক্টেড। আমরা জানি দৈর্ঘ্য সাথে রোধ সমানুপাতিক, তবে শর্ত কি, যেখানে ক্ষেত্রফল ধ্রুব থাকতে হবে, তাপমাত্রা ধ্রুব থাকতে হবে, উপাদান ধ্রুব থাকতে হবে। তাহলে এই কয়টা ধ্রুব থাকতেই হবে। তাহলে এইভাবে বলবেন, এটাকে দৈর্ঘ্য সূত্র বলে, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে ওই তারের রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, তো ভিডিও পজ করে সূত্রগুলো লিখে নেন। তারপর আমরা জানি আর সমানুপাতিক কি আসে, 1/a। তাহলে এখানে কি আসবে, যে আপনার এল ধ্রুব থাকবে, থিটা ধ্রুব থাকবে, উপাদান ধ্রুব থাকবে। ওকে, তাহলে তোমরা কি বলবা, যে কোন তারের নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোন পরিবাহী তারের দৈর্ঘ্য ধ্রুব থাকলে তার রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, এভাবে সূত্রগুলো লিখে নেবেন, এটা ক্ষেত্রফলের সূত্র বলে। এখন কেন সমানুপাতিক, কেন ব্যস্তানুপাতিক, এখানে আর ডিটেলসে যাচ্ছি না, আর কমপ্লেক্স করতে যাচ্ছি না। সূত্রগুলো পারলে, ম্যাথ পারলে মোর দেন এনাফ। যেহেতু রিভিশন, আমরা খুব দ্রুত চ্যাপ্টারটা শেষ করব। এখানে অনেক লজিক আছে যে কেন ব্যস্তানুপাতিক, কিভাবে বুঝলাম, কোশ্চেন আসতেই পারে। যাই হোক, এখানে আর লম্বা করলাম না লেকচারটা।
তো এই দুটা কারেক্ট করলে আমরা জানি আর সমানুপাতিক এল বাই এ, আর সমানুপাতিক এল বাই এ, পরে আমরা জানি একটা কনস্ট্যান্ট চলে আসে রো এল বাই এ। এই রোটাকে আমরা বলি আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তো আপনাকে বলবে আপেক্ষিক রোধ কাকে বলে, আপেক্ষিক রোধ কাকে বলে। তাহলে আপনি কি বলবেন, আর ইকুয়ালস টু জাস্ট গুণ করে দেন আর এ, আর এলটা নিচে নিয়ে আসেন। তা সাজায় লিখলে দেখেন তো কি আসে, এল ডিভাইড বাই এ। এটা চাইলে নিচে নামায় নিয়ে আসতে পারি, কেন আমি একটা সংখ্যা সাজাবো, নিচে একক উপরে যে। তাহলে কি বলবেন, একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন তারের মধ্যে যে পরিমাণ রোধ বিদ্যমান তাকে আপেক্ষিক রোধ বলে। ওকে, সংখ্যাটা ভিডিও পজ দিয়ে নোট করে নেন। রোধের একক কি, হ্যাঁ রোধের একক কি ওহম, ক্ষেত্রফল একক কি মিটার স্কয়ার বাই মিটার, কি আসলো তাহলে ওহম মিটার। তাহলে এটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধের সমীকরণ। তো এটার পাশাপাশি আরেকটা টার্ম একটু শিখে নাও, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বা পরিবাহিকত্ব, পরিবাহিকত্ব সিগমা সমান সমান 1/ρ। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে কি বলে, সিগমা বা পরিবাহিকত্ব বলে। ওকে, তো এটা 1% জন্য আসবে যে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে সিগমা বা পরিবাহিকত্ব বলে। একক কি, একক হচ্ছে 1/ওহম মিটার, যাকে বলতে পারি পার ওহম পার মিটার। পার ওহম মানে আমরা জানি সিমেন্স পার মিটার, এটা লেখা রাখেন, এটাকে বলে সিমেন্স। পরিবাহিতার একক এটা আমরা দেখবো একটু পরে ওহমস লতে। ওকে, এই হচ্ছে তোমার মোটামুটি ধারণা। এখন আসো কি কি ম্যাথমেটিক্স তোমার আসবে এখান থেকে। তো সর্বপ্রথম এখানে আসবে হচ্ছে, ধরে নাও, বা এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি রো এল, যেহেতু এরিয়া, এরিয়া মানে কি আসবে এখানে পাই আর স্কোয়ার। ওকে, তো এখানে একটু ঝামেলা তোমার করতে পারে, সেটা হচ্ছে সাপোজ এখানে একটা চিকন তার নিলাম, এখানে একটা মোটা তার নিলাম, মোটা তার নিলাম। ওকে, তো ধরে নিলাম এইটার আপেক্ষিক রোধ এটার আপেক্ষিক রোধ এক, কেন, এটা একই তার, ধরে নিলাম একই তার, তাহলে আপেক্ষিক রোধ সেম থাকবে। একটা এমসিকিউ একটু মাথায় রেখেন, রোধ 4টা উপাদানের উপর নির্ভর করে, কিন্তু আপেক্ষিক রোধ 2টা উপাদানের উপর নির্ভর করবে, 2টা মাথায় রাখবেন। এক, লিখে দিচ্ছি, উপাদানের উপর নির্ভর করবে, 2 তাপমাত্রার উপর নির্ভর করবে, আর কিছুর উপর নির্ভর করবে না। এটার ইকুয়েশন সেম। ওকে, তো মাথায় রাখবেন আপেক্ষিক রোধ 2টা উপাদানের উপর নির্ভর করবে। এক, উপাদান যদি চেঞ্জ করো, ম্যাটেরিয়াল চেঞ্জ করো। 2, টেম্পারেচার যদি হ্রাস বৃদ্ধি করো, তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। মাথায় রেখে, তাহলে আপেক্ষিক রোধ 2টা উপাদান আর রোধ 4টা উপাদানের উপর নির্ভর করবে। তো দেখো এটা লেন্থ ধরে নিলাম L1, ওর যে রেডিয়াস ধরে নিলাম এটা R1, ওর লেন্থ ধরে নিলাম R2, ওইটা রেডিয়াস হচ্ছে R2। তাহলে রিলেশন কি হবে দেখো তো, R1 সমান সমান রো L1 বাই A1, R2 সমান সমান রো L2 বাই A2। তাহলে দেখো তো ভাগ করে দাও তো, R1 বাই R2, রো রো চলে যাবে, L1 বাই A1, L2 বাই A2। এভাবে তোমার ম্যাথমেটিক্স আসবে, তোমাকে বলবে ক্ষেত্রফল অর্ধেক করা হলো, দৈর্ঘ্য 4 গুণ করা হলো, রোধ কয় গুণ হবে, বাস মানটা বসাই দিবা। অথবা এইভাবে তোমার আসতে পারে L1 বাই L2 ইন্টু A2 মানে হচ্ছে পাই R2 স্কোয়ার, এটা মানে আসবে পাই R1 স্কোয়ার, পাই পাই চলে যাবে। এভাবে তোমার ম্যাথ আসতে পারে। ব্যাসার্ধের সম্পর্ক দিতে পারে যে ব্যাসার্ধের অনুপাত কত হবে। ওকে, এভাবে ম্যাথ আসতে পারে, একটু দেখে নেন, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে হবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি ধারণা। এখন আরেকটা জিনিস আমরা দেখবো যে তারকে টানলে কি হবে, টানলে কি হবে এই জিনিসটা দেখবো। তবে ওটা দেখার আগে আরেকটা অ্যাডভান্স একটু পার্ট দেখায় দিই, যেহেতু রিভিশন প্রোগ্রাম বেশি একটা কোডিং করবো না, সামান্য একটু কনসেপ্ট দিই। দেখেন এখানে ভালো মতো খেয়াল করা, এই যে আমরা তার নিলাম, ধরে নেন এটা হচ্ছে হাই ভোল্টেজ, এটা কি লো ভোল্টেজ, এই যে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে দিক দিয়ে প্রবেশ করছে, দিক দিয়ে বের হয়েছে, এরিয়া কত এ, যেখান থেকে বের হয়েছে সেখানকার এরিয়া এ, লেন্থ কত এল। তখন সূত্র লিখছো আপেক্ষিক রোধ যদি রো হয়, রো এল বাই এ। একটু খেয়াল করো তো, তুমি কোন এরিয়াটা নিছো, যে এরিয়াতে প্রবেশ করছে অথবা যে এরিয়া দিয়ে বের হয়েছে সেই এরিয়াটা তুমি নিছো। কোন দৈর্ঘ্যটা নিছো, কারেন্ট যেদিকে গেছে এটা সমান্তরালে যে লেন্থ সেটাই তুমি নিছো। ঠিক আছে, এই কনসেপ্টে দেখো কিভাবে সলভ করবো। তোমাকে ধরুন একটা আয়তকার আকৃতির তার দিল, দেখেন একটু কনসেপ্টটা বুঝে নেন।
কনসেপ্ট বুঝে নেন, আটকাতে চাইলে এই কনসেপ্টগুলো দিবে। এই আয়তকার আকৃতিতে একটা তার, যার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। এখন ধরে নেন কারেন্ট এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে বের হচ্ছে, ধরে নেন কারেন্ট। তাহলে কোন এরিয়ায় প্রবেশ করছে দেখেন, এই যে এই এরিয়ার মধ্যে প্রবেশ করছে আর এই এরিয়াতে বের হচ্ছে। ওকে, এখন দেখতেছি এই এরিয়ার যে ক্ষেত্রফল সেটা কি দেখাতো, এই এরিয়া সেম। এখন দেখতেছি এটা দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ। তা দেখেন তো রেজিস্ট্যান্স কত আসবে, আর ইকুয়ালস টু রো। ওর আপেক্ষিক রোধ তোমার দেওয়া থাকবে, ওর আপেক্ষিক রোধ তোমার দেওয়া থাকবে রো। এখন কারেন্ট যাচ্ছে এইদিকে, দেখো তো ওর সমান্তরালে কে আছে, এইচ। দেখো কারেন্ট যাচ্ছে এইদিকে, এর সমান্তরালে এইচ, নিতে হবে এইচ। যে এরিয়াতে প্রবেশ করছে বা বের হয়েছে তার এরিয়া হচ্ছে এল ইন্টু ডাব্লিউ, ব্যাস এল ইন্টু ডাব্লিউ। এইভাবে তোমার ম্যাথ আসতে পারে, বিভিন্ন এরিয়া দিতে পারে, এখান দিয়ে যেতে পারে, আবার এখান দিয়ে যেতে পারে। এই বেসিক কনসেপ্টটা অ্যাপ্লাই করে নিও। আরো ঝামেলা করতে পারে তোমারে, ধরো না তারটা এরকম আকৃতি দিয়ে দিল, দেখো আটকাতে চাইলে কত কিছু করতে পারে। সেক্ষেত্রে কি ধরে নাও তোমার এটার ব্যাসার্ধ হচ্ছে এ, এটার ব্যাসার্ধ ধরে নাও সাপোজ সেটা হচ্ছে কত বি, মানে এটার লেন্থ কতটুকু দিছে ধরে নাও এল, আপেক্ষিক রোধ রো। তখন তোমার সূত্র হবে আর ইকুয়ালস টু স্যার রো এল বাই পাই এ বি। এটার ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ গুণ করে দিবা। এখন তাকে দেখো তো এখানকার ব্যাসার্ধ এখানকার ব্যাসার্ধ সেম, এই জন্য দেখো আর ইন্টু আর কি চলে আসবে, পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার। কিন্তু এখানকার ব্যাসার্ধ এখানকার ব্যাসার্ধ সেম না, এই জন্য গুণ হবে, পাই এ বি সমান হলে পাই আর স্কোয়ার। এই বেসিকটা মাথায় রেখেন। কিভাবে আসছে এটা আমরা উপরের ক্লাসে দেখবো, ইন্টিগ্রেশন আছে, ক্যালকুলাস আছে, এগুলো এখানে দেখানো কোনো পসিবিলিটি নাই, একাডেমিক সেকশনও দেখাবো না, কারণ এসএসসি তে ক্যালকুলাস পসিবল না। তো এই জিনিসটা মাথায় রাখবা, এই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এটা নিয়ে আসতে পারি। তো এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখো যেটা আমরা আরো করতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা তারকে টাইনা লম্বা করে ফেললাম, তাহলে কি হবে কনসেপ্টটা দেখো। এগুলোর কাজ শেষ। আরেকটা বলতেছি, তাপমাত্রার ইকুয়েশন, তাপমাত্রার ম্যাথমেটিক্স আমরা এখানে করতেছি না, আমরা একাডেমিক সেকশনে দেখবো, এখানে আর কমপ্লেক্স করলাম না। তো দেখো এবার যেটা বলতে যাচ্ছিলাম জানি, ও তারকে টানা হলে, তারকে টেনে লম্বা করলে, কনসেপ্টটা বুঝে নাও, টেনে লম্বা করলে। তো ধরুন একটা তার ছিল তোমার কাছে এরকম মোটা একটা তার, তুমি এটাকে টেনে লম্বা করছো, টেনে ফোর্স করে হোক যেমনি হোক বা বস্তু ঝুলে হোক লম্বা করছো, করার পর ধরুন এটা এরকম হয়ে গেছে, চিকুন হয়ে লম্বা হয়ে গেছে। ওকে, তো আগে দৈর্ঘ্য ছিল এল, এখন লম্বা হয়েছে ধরে নাও ডেল এল, তাহলে চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, এল প্লাস ডেল এল। ওকে, যদি ইন্টারমিডিয়েট থাকতো তাহলে এখানে আবার ইলাস্টিসিটি চলে আসতো, পীড়ন বিকৃতি, ওকে এরকম একটা কনস্ট্যান্ট চলে আসতো, পার্শ্বীয়, তারপর তোমার পার্শ্ব ধ্রুবক চলে আসতো। তো যেহেতু এটা ইন্টারমিডিয়েট এসএসসি তো আছে ইলাস্টিসিটি, কিন্তু এখানে তোমার ওই যে পার্শ্বীয় বিকৃতি বা এখানে যে সিগমার যে কনসেপ্ট, এটা না থাকার কারণে এই কনসেপ্টটা এখানে আলোচনা করা হবে না, তবে ইন্টারমিডিয়েট আসবে। যাই হোক, একটা খেয়াল করো। তো এখন একটা খেয়াল করো যে এখানে যে টাইনা লম্বা করলাম, তো ওর রোধ কয় গুণ হয়েছে, আগের থেকে কত হয়েছে, এটা তোমাকে জিজ্ঞাসা করবে। তো দেখো টেনে লম্বা করলে একটা মজার ব্যাপার কি জানো, টানার পূর্বের আয়তন, টানার পূর্বের আয়তন সমান সমান টানার পরের আয়তন সমান আয়তন সমান হবে। ওকে, মানে তুমি টানার আগে যে আয়তন ছিল টানার পরের আয়তনে কি থাকবে, সেমই হবে, আয়তন চেঞ্জ হবে না। ধরো টানার আগে ছিল V1, টানার পর হচ্ছে V2, এন্ড যেটা সিলিন্ডার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তাহলে আসবে পাই আর স্কয়ার এইচ বা এল যেটাই বলো। তো ইনিশিয়ালি যে ব্যাসার্ধ ছিল ধরে নিলাম সেটা R1, আর যে দৈর্ঘ্যটা ছিল সেটা ধরে নিলাম L1 বাই যে L, যেটা ইচ্ছা ধরতে নিতে পারো। আর এইটাকে আমরা ধরে নিতে পারি L2, যেভাবে ইচ্ছা ধরো একটা ধরলেই হলো। ওকে, তাহলে এখানে আসবে তোমার পাই R2 স্কয়ার, আসবে L2। এখানে দেখা তো পাই পাই চলে গেল, তাহলে আমরা বলতে পারি এখানে আর স্কয়ার এল সমান সমান কি আসলো, ধ্রুব। দেখো এখান থেকে আর স্কয়ার এল ইকুয়ালস টু ধ্রুব আনা যায়।
এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন একটু তাকায় দেখো তো, আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কোয়ার। তাহলে দেখো তো উপরে যদি একটা আমি আর কি জানি এখানে আছে আর স্কোয়ার এল, উপরে যদি আমি এল গুণ করি, উপরে একটা এল গুণ করলাম, মানে নিচে একটা এল গুণ করলাম, উপরে একটা এল গুণ করলাম, করলে কি লাভ হলো একটু দেখাবো, একটু বড় করে আঁকি, একটু দাঁড়াও, রো এল বাই পাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা এল গুণ করলাম, এখানে একটা এল গুণ করলাম, এল স্কোয়ার হয়ে গেল। লাভ হইলো আর স্কোয়ার এল, এটা একটা কনস্ট্যান্ট, এই যে প্রমাণ করছি, পাই একটা কনস্ট্যান্ট, রো একটা কনস্ট্যান্ট। কেন? তুমি টার্গেট টানছো, তার তো আর চেঞ্জ হয় নাই, তাহলে আপেক্ষিক গ্রোথ সেম থাকবে। তাহলে পেয়ে গেলাম এই পুরাটা একটা কনস্ট্যান্ট, এই পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে আর সমানুপাতিক কি দাঁড়ালো? এল স্কোয়ার। যখন তুমি টাইনা লম্বা করবা তখন তোমার রোধ হবে দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক, স্কোয়ার আকারে বাড়বে। তাহলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্সে যদি আসে এমসিকিউর জন্য সরাসরি আমরা লিখে দিতে পারবো R2 সমান সমান এন স্কোয়ার ইন্টু R1। এন মানে কি? দৈর্ঘ্য যত লম্বা হয়েছে, দৈর্ঘ্য যত গুণ হবে, দৈর্ঘ্য যত গুণ হবে। তোমাকে যদি বলা হয় টাইনার 2 গুণ করা হয়েছে, তাহলে 2 এর উপর স্কোয়ার 4 গুণ হবে, আগে যা ছিল তার 4 গুণ রোধ হবে। টাইনার 4 গুণ করা হয়েছে, 4 এর উপর স্কোয়ার 16 গুণ, আগে যা ছিল তার 16 গুণ রোধ হবে। ওকে, এই ম্যাথমেটিক্সটা আসবে। আর এটা 2 মার্কসের জন্য প্রমাণ আসবে, জিনিসটা মাথায় রেখেন যে রোধ দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। আরেকটা কনসেপ্ট দেখেন, এটা অনেকে আলোচনা করেন আবার, আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কোয়ার। আমি উপরে একটা আর স্কোয়ার গুণ করলাম, নিচে একটা আর স্কোয়ার গুণ করলাম, তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে লাভ হলো কি দেখো তো, আর স্কোয়ার এল এটা একটা কনস্ট্যান্ট, প্রমাণ করছি। বড় হাতের এল লেখো, ছোট হাতের এল লেখো, যাই হোক, রো কনস্ট্যান্ট, কেন? তার চেঞ্জ হয় না, পাই কনস্ট্যান্ট। তাহলে আমি দেখতেছি এখন এইখানে এই পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে আর ব্যাসার্ধের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক, এই এমসিকিউটা অনেক আসলে অনেকে মিস করবে, যে টাইনা লম্বা করছো চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। আর টানার আগে কিরকম ছিল দেখো তো, আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কয়ার। খেয়াল করো, টানার আগে রোধ দৈর্ঘ্যের সম্পর্ক, রোধের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কিন্তু আলাদা আলাদা, একটু মাথা রেখেন। টানলে আরেক হিসাব, আর ওখানে হচ্ছে এরিয়া ফিক্স করে লম্বা করলে এক হিসাব, লেন ফিক্স করে এরিয়া বাড়াইলে আরেক হিসাব। দুই জিনিস মাথা রেখেন, উল্টা পাল্টা করেন না, এটা টানার পর কনসেপ্ট। তো এর স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো এইখানে মোটামুটি এই কনসেপ্ট দিয়ে তুমি এসএসসি চালা যেতে পারবা। এখানে আরো কিছু কমপ্লেক্সিটি থাকতে পারে, যে দুইটা তার নিছি, সিরিজ অ্যাড করলাম, তুল্য আপেক্ষিক রোধ কত, তুল্য পরিবাহকত্ব কত, প্যারালাল করলাম, তুল্য আপেক্ষিক রোধ কত, পরিবাহকত্ব কত। এই অ্যাডভান্স পার্টটা একাডেমিক সেকশনে দেখাবো। নাম্বার 2, দুইটা তার নিলাম, দিয়ে তাপ দিলাম, তাপ দেওয়ার পর সিরিজ অ্যাড করলাম, বললাম এদের তুল্য উষ্ণতা সহগ কত, প্যারালাল করলাম, তুল্য উষ্ণতা সহগ কত। এই অ্যাডভান্স পার্টগুলো এখানে স্কিপ করলাম, জাস্ট আইডিয়া দিয়ে রাখছি, একাডেমিক সেকশনে বিস্তারিত পড়াবো। তারপর যদি তোমাদের টেস্ট পেপার বা আদার্স কোনো এক্সামে পাও, আমাকে অবশ্যই পাঠাও, আপনার অবশ্যই ডাউট সলভিং ক্লাস এগুলো সলভ করে দিব যদি তোমাদের লাগে। ওকে, এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার টপিক। এরপরে আসো যে রোধ নিয়ে মোটামুটি ক্লিয়ার, আর লেকচার বড় করলাম না, এবার আমরা চলে যাই ওহমস ল নিয়ে। ওহমস ল, ওহমের সূত্র। তো ওহম বলছে তুমি যে একটা তার নিলা, এই তারের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এইটা এই দুই তারের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের সমানুপাতিক। খুবই সিম্পল, শুধু একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এক নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে, আমি একটা জিনিস আগে বলে রাখি, এই চলতরিৎ লেকচারটা খুবই অ্যাডভান্স, তো এসএসসি লেভেল লেকচার এসে কোডিং করবো না, একাডেমিক অবশ্যই একটু কোডিং করবো, যে তাপমাত্রার সাথে রোধের কি সম্পর্ক, তাপমাত্রা বাড়লে রোধ কেন পরিবর্তন হয়, কেন রোধ বাড়ে, এই ব্যাখ্যাটা একটু দিয়ে দিতে পারে। একটু খেয়াল করো, এটা 19 সম্ভব, আর সমানুপাতিক এল বাই এ। এখন দেখো তো, তুমি যখন তাপমাত্রা বাড়াবা রোধ দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। এখন তুমি খেয়াল করো, একটা রাবারকে টান দিছো, মোটা থেকে কি হয়ে গেছে, চিকুন। ওকে, তাহলে চিকুন, দেখো টানলে কি হয়, লম্বা হলে কি হয়, চিকুন হয়ে যায়, তার মানে এরিয়া কমে যায়, টানলে এরিয়া কমে যায়, কমলে রোধও কমে যাবে।
ওকে, তার মানে যখন তুমি তাপ দিবা সে লম্বা হবে, রোদ বাড়বে। যখন লম্বা হবে আবার এরিয়া কমবে, এরিয়া কমলে রোদ বাড়ে। সুতরাং তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে। ব্যাখ্যা নোটটা করে নিও, কিন্তু এটা ম্যাথমেটিক্সে দেখাবো না। আর বিজ্ঞানী ওহম তোমার এই ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে নাই। বিজ্ঞানী ওহম কিন্তু এই ব্যাখ্যা দেয় নাই যে তাপমাত্রা বাড়ালে এরিয়া কমবে, রোদ দৈর্ঘ্য বাড়বে, এই ব্যাখ্যা দেয় নাই। সে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দিয়েছে, এটা আমরা দেখবো ইন্টারমিডিয়েট ইনশাল্লাহ। একাডেমিক সেকশনের চেষ্টা করবো, যদি তোমরা চাও একাডেমিক সেকশনে দেখাবো, এটা অ্যাডভান্স থাকলে। আর যদি বলো না পারবো না স্যার, অনেক কঠিন হয়ে যায়, তাহলে আমি ইন্টারমিডিয়েটে দেখা দিব যে ওহমস আসলে কি ব্যাখ্যা দিয়ে প্রমাণ করছে তাপমাত্রার সাথে সম্পর্ক। এটা আমাদের 9-10 ব্যাখ্যা, এটা ওহম দেয় নাই। ওকে, যাই হোক, নোট করে নিও, আশা রাখি নোট করে নিছো। এখন আসো, যেহেতু তাপমাত্রা ফিক্স, রোদ ফিক্স, রোদ ফিক্স হলে কারেন্টও ফিক্স। তাহলে এখন ওহম বলছে যে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, জাস্ট এইটার আগে নির্দিষ্ট তাপমাত্রা বলে দিবা। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো? নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহকের তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ দুই প্রান্তের পার্থক্য যত বাড়াবা কারেন্ট তত বেশি আসবে। ঠিক আছে, এখন দেখো একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, এটাকে আমরা বলি পরিবাহিতা। পরিবাহিতা বা ধ্রুবক। আমরা জানি পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ রোধ যত বেশি হবে পরিবাহিতা কম, রোধ যত কম হবে পরিবাহিতা তত বেশি, ব্যস্তানুপাতিক। তো এখানে কি আসবে? 1/ওহম, যাকে বলি ওহম ইনভার্স, বা এটাকে বলি সিমেন্স। এমসিকিউটা মাথায় রেখেন, এইভাবে আপনার আসবে। পরিবাহিতার একক কি? সিমেন্স। তো জি এর মান বসা দাও, I ইকুয়ালস টু জি, জি ইকুয়ালস টু 1/r বসায় দিলে V/r, সুতরাং V ইকুয়ালস টু IR। এই জিনিসটা মাথায় রাখেন, ওহমস ল। তো এটার গ্রাফ কি আসবে? ধরে নেন এটা I, এটা V, অথবা আপনাকে দিল এটা V, এটা I। তো খেয়াল করেন V শূন্য হলে I শূন্য, মাস্ট, এটা মূল বিন্দুগামী। এখন তাকায় দেখেন এটা পুরো একটা স্ট্রেট লাইন হয়। ওকে, দেখেন V আর I আছে, তাহলে আমি এখানে V ইকুয়ালস টু I লিখলাম, আরটাকে ধ্রুব রাখলাম, কেন? আর এর মান এখানে নাই। তাহলে V হচ্ছে x অক্ষ বরাবর, I হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx। mx এর মান, এটা কি? মূল বিন্দুগামী সরলরেখা, মাথায় রাখবেন। ওহমস ল মানে সবসময় মূল বিন্দুগামী সরলরেখা। এই গ্রাফ নিয়ে যদি তোমাদের কোনো লেকচার লাগে অবশ্যই নক দিও, প্রায় 30 থেকে 40 মিনিট সময় নিব। পুরো এসএসসির সকল গ্রাফ, ইভেন এইচএসসির 80 থেকে 90% গ্রাফ তোমার হয়ে যাবে। ওকে, যদি লাগে বললো, ডাউট সলভিং ক্লাসে জানাও। এখন তোমাকে বলবো এই গ্রাফের ঢাল কাকে নির্দেশ করে? ঢাল। তো তুমি লিখবা ঢাল মানে তোমরা জানো tan থিটা। tan থিটা মানে লম্ব। এই ধরনের এইভাবে যদি টানি, লম্ব, লম্বকে I, ভূমিকে V, তাহলে I/V। তাকে দেখো তো I এই পাশে চলে আসবে V, I/V ইকুয়ালস টু কে আসে? 1/r, যাকে আমরা বলি G। দেখেন I এই পাশে V আসবে, এই পাশে R চলে আসবে। ওকে, এই দেখো জাস্ট ভিটার নিচে নামায় দাও, এই যে ভিটার নিচে নামায় দাও 1/r। 1/r মানে কে? পরিবাহিতা। তাহলে এই গ্রাফের ঢাল আসবে পরিবাহিতা। কিন্তু এই গ্রাফের ঢাল কে? এই ছোট ছোট এমসিকিউ গুলো আসবে। tan থিটা ইকুয়ালস টু, এখন যদি তুমি এবার অ্যাঙ্গেল টানো, লম্ব হচ্ছে ভূমি, সরি লম্ব হচ্ছে V, ভূমি হচ্ছে I। এবার তাকে দেখো তো V/I, এবার আসবে কি? রোধ। তো এই গ্রাফগুলো একটু মাথায় রেখেন, এর চেয়ে বেশি কঠিন করলাম না। ওহমস ল মোটামুটি এটা জানলেই পসিবল ইনশাআল্লাহ এসএসসি ফান্ডামেন্টাল পার্ট পারবেন। আমরা আরো বিস্তারিত শিখবো পরে, যে এটার ওহমের ভেক্টর রূপ আছে, দেখবো একাডেমিক সেকশনে। ওহমের আরো বিস্তারিত লেকচার আছে। তো এখানে লম্বা করলাম না, তোমরা এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। এটা দিয়ে তুমি এসএসসি কভার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। ওকে ওকে, এরপরে চলে আসি, এরপরে চলে আসবো হচ্ছে সার্কিট বা বর্তনী। দেখো সার্কিটের কনসেপ্টটা হচ্ছে, আমরা জানি সমবায় দুই ধরনের হয়, শ্রেণী সমবায়, একটা কি সমান্তরাল সমবায়। এটা একটু দেখি আমরা বেসিক সার্কিটটা দেখি। তো শ্রেণী সার্কিট বলতে আমরা এরকম একটা সার্কিট, একে আমরা শিখি। ধরে নিলাম এটা হচ্ছে ই, ধরে নাও সেটা 100 ভোল্ট, ধরে নাও সেটা হচ্ছে 10 ওহম, এটা 15 ওহম, এটা 25 ওহম। কারেন্ট ধরে নাও তোমার এখানে বলে দিচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, বলে দিল সাপোজ।
এখন তোমাকে বললো যে সিরিজের কি কি কনসেপ্ট আমাদের মাস্ট বি জানা দরকার। দেখো এখানে যে ব্যাটারির মান দেওয়া আছে সবসময় মাথা রাখবে, এখানে যেই ব্যাটারির মান দেওয়া থাকবে এই বড় মানটা আসবে বড় প্রান্তে, আর ছোট প্রান্তটা সবসময় হবে 0 ভোল্ট। অলওয়েজ মাথা রাখবে এটা, সবসময় কত ভোল্ট হবে? 0 ভোল্ট। 0 ভোল্ট মানে গ্রাউন্ড। ওকে, এখানে 200 দিলে এটা 200, এটা 0, 100 দিলে এটা 100, এটা 0, 50 দিলে এটা 50, এটা 0, এটা অলওয়েজ 0। এখন দেখো এই 100 ভোল্ট নিয়ে তুমি যাত্রা আরম্ভ করলা। তুমি জানো এটা হচ্ছে একটা তার দিয়ে সংযুক্ত করছে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এইটার ভোল্টেজ কত হবে? 100। ওকে, কেন ভোল্টেজ ড্রপ হয় না একটু ব্যাখ্যা দিই। মাথা রাখবা এই তারগুলো হচ্ছে পরিবাহী তার। কি তার? পরিবাহী তার। পরিবাহী তারের রোধের পরিমাণ খুবই নগণ্য, যেহেতু রোধ নাই তাই ভোল্টেজ ড্রপও হবে না, কোনো এনার্জি লসই হবে না, এমনি তুমি ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবা। কিন্তু রোধ যদি থাকতো তাহলে কিন্তু ধাক্কা দিয়ে নেওয়া লাগতো, এনার্জি লস হইতো। ওকে, যাক একটু বেশি লম্বা করলাম না, জাস্ট এটা দেখো। তাহলে মাথা রাখবা এটা 100 হলে 100 100 100 100 100 100, শুধু মাথা রাখবে রেজিস্ট্যান্স পার হইলেই তোমার ভোল্টেজ ড্রপ হয়। তো এই জিনিসটা আমি একটু মনে রাখার জন্য একটু গল্প আকারে বলবো। সেটা হচ্ছে তুমি এই ব্যাটারিকে তোমার পাওয়ার হাউস কল্পনা করো, পাওয়ার হাউস তোমার বাসা। তো এই বাসা থেকে তুমি 100 টাকা নিয়ে বের হইছো, রাস্তা দিয়ে হাইটা গেছো, খরচ হয় জাস্ট ইমেজিন। ধরে নাও এইটা হচ্ছে এক পদ্মা সেতু বা সেতু, আমরা জানি সেতু পার হলে কিন্তু টোল ভাড়া দেওয়া লাগে। ধরো না এগুলো প্রত্যেকটা একটা পদ্মা সেতুর মতো। এখন তুমি এখানে 100 টাকা নিয়ে আসছো, এখন তুমি এই সেতুটা পার হবা, তোমার টোল ভাড়া দেওয়া লাগবে না? ওর তো ভাড়া দেওয়া লাগবে। ওর ভাড়া কত? ওর ভাড়া ওহব বলছে, ওর ভাড়া ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর। এখন আমি দেখতেছি ওর মধ্যে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 10, তাহলে আলটিমেটলি কত আসবে? 20 টাকা। ওহম বলছে কয় টাকা? 20 টাকা খরচ হবে। তোমার কাছে ছিল কয় টাকা? 100 টাকা, তাহলে 100 থেকে 20 বাদ দাও, আর আছে কয় টাকা? 80 টাকা তোমার কাছে এখন আছে। বুঝতে পারছি? এই গল্প নিয়ে যদি মাথা রাখতে পারো অঙ্কগুলো খুব ইজি। তো এখন দেখো তো ওর ভাড়াটা কত হবে? ওর ভাড়াটা হবে ভি ইকুয়ালস টু আই আর। কারেন্ট তো সবার সেম 2, রেজিস্ট্যান্স 15 করলে কত আসবে? 30 টাকা। ছিল 80 টাকা, খরচ হচ্ছে 30 টাকা, আর আছে কয় টাকা? 50 টাকা। তাহলে ওর ভাড়া কত হবে? ভি ইকুয়ালস টু আই আর 2 ইন্টু 25, ওর খরচ হবে 50 টাকা, ছিল 50 টাকা, তাহলে আছে আর কত? শূন্য। দেখেন এই শূন্য ব্যালেন্স, অলওয়েজ শূন্য আসবে। ওকে, কখনো হাতে থাকবে না 1 পয়েন্ট 2 পয়েন্ট, এগুলো থাকবে না, থাকলে ভুল করছো। সার্কিটে অলওয়েজ শূন্য হবে, 0 পয়েন্ট সামথিং হইতে পারে, যদি কারেন্ট ফ্র্যাকশন হয় তখন সামথিং অল্প কিছু থাকবে, এটা বাদ দিয়ে দিতে পারে। তাহলে এখন দেখেন এই অ্যানালাইসিস থেকে আমরা কি শিখলাম, যে আসলে এটা তো ভাড়া না। এখন আমরা পিওর ফিজিক্সটা শিখবো। তুমি যখন রেজিস্ট্যান্স পার হবা তখন আসলে ভোল্টেজ ড্রপ হবে। কেন? তোমাকে চার্জকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া লাগবে, কারণ রেজিস্ট্যান্স তো যেতে দিবে না, তোমার জোর করে নিয়ে যাওয়া লাগবে, বাস এনার্জি লস্ট। ওকে, এই তো তোমার কনসেপ্ট। কিন্তু জাস্ট একটু মাথায় রাখো, বলবো না এখন, জাস্ট তোমার মাথায় রাখতে বলছি। এই যেখানে যাচ্ছে না আসলে ধনাত্মক চার্জ যায়, কিন্তু আমরা জানি ধনাত্মক চার্জের কোনো অস্তিত্বই নাই। তাহলে উল্টো দিক দিয়ে কে যাচ্ছে? আসলে ইলেকট্রন। কিন্তু আমরা ইলেকট্রন নিয়ে কোনো আলোচনা করি না, আমরা সবসময় ধনাত্মক চার্জ দিয়ে ব্যাখ্যা দিই। ইলেকট্রন দিয়ে দিলে আর নতুন কিছু চমৎকার ইনফরমেশন আসবে, বাট এখানে আর কমপ্লেক্স করতেছি না। তোমরা ধনাত্মক চার্জের কনসেপ্ট দিয়েই ম্যাথ সলভ করে ফেলবা। তো এখান থেকে আমরা কি পেলাম? প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ কিন্তু একই। ওকে, কিন্তু এখানে দেখলাম এক একটার ভাড়া এক এক রকম, মানে বিভব পার্থক্য এক এক রকম, ভিন্ন ভিন্ন। 3 নম্বরে দেখলাম এই এদের তুল্য রোধ কিভাবে করে। সিরিজের ক্ষেত্রে আমরা সবাই জানি R1 প্লাস R2 প্লাস R3, প্রমাণগুলো দেখে নিও, খুবই সিম্পল ফান্ডামেন্টাল। তোমার যে কোনো টিচার এগুলো দেখাবে, যেহেতু রিভিশন প্রোগ্রাম, এগুলো সমালোচনা না করে সরাসরি লিখে দিলাম তুল্য রোধ ইকুয়ালস টু, সবগুলো যোগ করে দিবা। ওকে, তো এরপর আসো সমান্তরাল। আর তুল্য রোধ জিনিসটা কি, আসলে অনেকে আমরা একটু কম বুঝি, ম্যাথ সবাই সলভ করি, কিন্তু তুল্য রোধে ঝামেলা আছে। খেয়াল করো, এই 3টা রোধের পরিবর্তে আমি একটা রোধ কল্পনা করব, যেটা কল্পনা করলে আমার কারেন্টের কোনো পরিবর্তন হবে না, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, তাহলে এই রোধটাকে বলবো এদের তুল্য রোধ। তুল্য রোধ মানে কি? যে সবগুলো বর্তনীর পরিবর্তে রোধের পরিবর্তে একটা রোধ ইউজ করবো, কিন্তু মোট কারেন্টে কোনো পরিবর্তন হইতে পারবে না।
তাহলে এই বর্তনী তুল্য রোধ হবে এটা, ঠিক আছে, যার ইকুয়েশন হচ্ছে সিরিজের ক্ষেত্রে এটা। এই তো তোমার কনসেপ্ট। এখন এই ভি কোনটার ভোল্টেজ কত এটা নির্ণয় করার জন্য আমরা ভিডিআর অ্যাপ্লাই করে থাকি। তো ভিডিআর কে আমরা বলি ভোল্টেজ ডিভাইডার রুল। এটা খুব ইম্পর্টেন্ট না, এটা সার্কিটে খুব একটা কাজে লাগে না, শিখতে পারো, আমি একাডেমিক সেকশনে শিখাবো, খুব একটা লাগে ব্যাপারটা এরকম না, শিখলেও লস নাই আর কি। বাট আমি এটা পছন্দ করি না, লাগে না, লাগলে তো বলতাম যে এটা ছাড়া সার্কিট সলভ করা যায় না, এটা না শিখলেও সমস্যা হয় না, জানানো দরকার আমি জানাই দিব, সমস্যা নাই, এখানে আর বললাম না। তো দেখো ধরে নাও এটা তোমার R1, এটা তোমার R2, এটা হচ্ছে তোমার এই কারেন্ট আসলো, ধরে নাও I, এখান থেকে কারেন্ট আসলো, এখানে কিছু ভাগ হলো I1, এখানে কিছু ভাগ হলো I2, মিলিত হয়ে মোট কারেন্ট আবার I। মাথা রাখবা কারেন্ট কিন্তু পানির মতো, যতগুলো রাস্তা পাবে ঠিক ততগুলো রাস্তা দিয়ে বের হবে, যেটার পাইপ মোটা বেশি যাবে, যেটা পাইপ চিকন কম যাবে। ওকে, তো মাথা রাখবা। এখানেও সেম, যেখানে বাধা কম সেখানে বেশি যাবে, যেখানে বাধা বেশি সেখানে কম যাবে। ওকে, একই কনসেপ্ট, বা রাস্তায় ভাগ হবে। তো এটা খেয়াল করো, আমি ধরে নিলাম ই এর মান হচ্ছে 100 ভোল্ট, তাই দেখো তো এটাও 100, এটাও 100, এটাও 100, এটাও 100, কেন কোনো খরচ হয় নাই, তাহলে এটাও 100, কোনো খরচ হয় নাই, কোনো খরচ নাই, রেজিস্ট্যান্স থাকলে না খরচ হবে। আর এটা চলে 0 0 0 0 0, এটাও 0। এখন দেখো প্রথম রোধের বিভব পার্থক্য কত, 100 - 0 100, এটাও 100, তাহলে দুইজনের বিভব পার্থক্য আমরা কি শিখে ফেললাম, একই। কি শিখে ফেললাম, একই। তাহলে সমান্তরালে বিভব পার্থক্য কি থাকবে, সেম থাকবে। 2 নম্বর, কারেন্ট দেখলাম আলাদা আলাদা হয়ে গেল, তাহলে আই এবার ভিন্ন। এই যে আই ভিন্ন, কোন ব্রাঞ্চে কারেন্ট কত, এটার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি সিডিআর। এইটা লাগবেই লাগবে, এটা ছাড়া সার্কিট সলভ করা কঠিন, সিডিআর মাস্ট লাগবে। ওকে, সিডিআর মানে কি, কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট যে ডিভাইড হয়েছে এটা রুলসটা কি দেখবো এটা। 3 নম্বরে দেখবো তুল্য রোধ। তুল্য রোধ আসবে কি, 1/RP = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে যতগুলো থাকবে। তো মাথা রাখবা এই সার্কিটের তুল্য রোধ, শর্টকাটটা দেখো, এই তুল্য রোধ বের করতে চাই, এখানে আসবে 1/R1 প্লাস 1/R2, যেহেতু দুইটা, তো লসাগু করো তো, তাহলে আসবে কত, R1 R2, উপরে চলে যাবে R1 প্লাস R2 প্যারালাল, তাহলে এটা হচ্ছে তোমার 1/RP, তো উল্টা দাও, সুতরাং RP = চলে আসলো R1 R2 বাই R1 প্লাস R2। মাথা রাখবা, তাহলে এখন থেকে আর এইভাবে ক্যালকুলেশন না করে শর্টকাট মাথা রাখবো, যদি সমান্তরাল হয় দুইটা সার্কিট সমান সমান তুল্য রোধ কত হবে, গুণফল বাই যোগফল, শর্টকাটটা মাথায় রেখো, গুণফল বাই যোগফল। যেমন আমি যদি কোন ছোট ছোট সার্কিট মুখোমুখি করতে পারি, এটা আমাদের টাইম সেভ হবে। দেখেন 6 ওহম, এখানে দিলাম 3 ওহম। ওকে, এখন যদি বলি এটা তুল্য রোধ কত, এখন আমাদের 1/6 1/3 করলে সময় লাগবে, আমরা শর্টকাট দেখো বসাই দিতে পারি, তুল্য রোধ গুণফল কত, 6 আর 3 কত 18, ডিভাইড বাই যোগফল 6 আর 3 কত 9, তাহলে 18/9 কত ওহম, 2 ওহম মুখোমুখি সলভ। তাহলে এই ফরম্যাটটা মাথা রাখলে এটা ফার্স্ট ক্যালকুলেশন করা যায়। ওকে, তো দেখুন কম্পারিজনটা বুঝে নেন, আমরা এসএসসিতে 99% ম্যাথ সলভ করব এই মেথড দিয়ে। সেটা কি দেখেন, কারেন্ট যদি একই যায় তাহলে হবে সিরিজ, কারেন্ট যদি ভাগ হয় তাহলে হবে প্যারালাল। ওকে, আর এই যে নোট দিয়ে মাত্র 1% ম্যাথ আছে, জাস্ট 2-1টা একদম সার্কিটের লাস্টে দেখাই দিব, নোট অ্যানালাইসিস দিয়ে সলভ করা লাগে, বোর্ডে আসছে মেবি। ওকে, এটা চেক করে দেখো, তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এবার একটু চলে যাই সিডিআর দিয়ে একটু আলোচনা শুরু করি। সিডিআর শিখতেই হবে স্যার, শিখতেই হবে। তো সেটা হচ্ছে কি, ধরে নেন, সরি এটা তো সিডিআর, এখানে একটা এখানে একটা, রুলসটা শিখে নেন। ধরে নেন এটা R1, এটা হচ্ছে আপনার R2, এখানে আসছে কে আই আসছে, ধরে নেন এখানে গেছে কে I1, এখানে গেছে কে I2। ওকে, তখন আপনাকে বলবে এই I1 এর মানটা কত, তো শর্টকাটটা মাথায় রাখবেন, I1 = যে ব্রাঞ্চে কারেন্ট বের করবেন তার বিপরীত ব্রাঞ্চের রোধ R2 ইনটু এই দুই ব্রাঞ্চে যে ডিভাইড হচ্ছে তার মান, ডিভাইড বাই তাদের যোগফল R1 প্লাস R2।
ওকে, প্রমাণটা আমি একাডেমিক সেকশনে দেখাবো, এখানে শর্টকাট মাথায় রাখো, এত প্রমাণ দেখার দরকার নেই বা সময় নেই। সিমিলারলি যদি আবার I2 বের করতে চাও, যে ব্রাঞ্চের কারেন্ট বের করবা বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিবা। এই দুই ব্রাঞ্চের কারেন্ট কত ডিভাইড হচ্ছে I, গুণ করে দিবা, ডিভাইড বাই দুইটা যোগফল, সেম কনসেপ্ট। তবে এটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তুমি যদি প্রথমটার I1 বের করতে পারো তাহলে মোট কারেন্ট থেকে I1, মোট কারেন্ট থেকে I1 বাদ দিলে তো I2 বের হবে, অথবা I2 বের করলে মোট কারেন্ট থেকে I2 বাদ দাও, I1 বের হবে। তাহলে সিডিআর দুইবার লাগে না, একবার প্রয়োগ করলে হয়। ওকে, এখন আসো এই সার্কিট ধরে নাও এটা তোমার সার্কিট। এখন তোমাকে বলবে এই মূল কারেন্টটা কত, এইটা আমরা জানি সবাই, I ইকুয়ালস টু কি আসে স্যার, E/R। এখন যদি বলে না ব্যাটারির অভ্যন্তরীণ রোধও আছে, অভ্যন্তরীণ রোধও আছে, এটা E এটা R। এখন তাকায় দেখো তো এইখানে যে মূল কারেন্ট এইটাই তার ভিতর যাচ্ছে, তাহলে এটার কারেন্ট এটার কারেন্ট এক, তাহলে এই দুইটা কিভাবে আছে, সিরিজ এলো, যোগ করে দাও, এই হচ্ছে তোমার কনসেপ্ট। ওকে, মাথায় রাখো, কারেন্টের সূত্রগুলো একটু উঠে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তাহলে এখন আমরা সূত্র শিখে ফেললাম সিডিআর, এখন আমরা অ্যাপ্লিকেশন দেখবো। দেখো এখন দেখবো হচ্ছে খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। ধরে নাও এটা 10 ওহম, এটা 6 ওহম। এখানে ধরে নাও ব্যাটারি হচ্ছে কারেন্টের মান দিচ্ছি, সরাসরি দিয়ে দিচ্ছি, ধরে নাও 10 অ্যাম্পিয়ার আসতেছে, সাপোজ I আসতেছে। আগে একটু সূত্রটা শিখি, তাহলে এটা I1, এটা কি I2। তাহলে I1 এর মান কত আসবে, যে ব্রাঞ্চে কারেন্ট বের করবা বিপরীত ব্রাঞ্চের রোধ ইনটু এই দুই ব্রাঞ্চে যে ডিভাইড হচ্ছে তার মান, ডিভাইড বাই 10 আর 6 কত 16। ক্যালকুলেটর চাপ দিতে হবে 60/16, তাহলে এখানে আসবে হচ্ছে 60/16 করলে আসবে 3.75। আচ্ছা নরমাল, ওকে 3.75 এত অ্যাম্পিয়ার। এবার I2 এর মান কিভাবে করবে দেখো, যে ব্রাঞ্চে কারেন্ট বের করবা বিপরীত ব্রাঞ্চের রোধ ইনটু এই দুই ব্রাঞ্চে যে ডিভাইড হচ্ছে, ডিভাইড বাই দুইটা যোগফল, 10 আর 6 কত 16। ক্যালকুলেটর চাপ দাও 100/16, 100/16 6.25। তো আমরা জানি এটা আরেকটা বিকল্প থাকে, সেটা হচ্ছে I2 হচ্ছে টোটাল I থেকে I1 বিয়োগ করো, তাহলে 10 থেকে 3.75 বিয়োগ করো, করলে আসবে 6.25। যেভাবে ইচ্ছা বের করো, তোমার যেভাবে ইচ্ছা বের করতে পারলেই হলো। এই যে তোমার সিরিয়ালের বেসিক কনসেপ্ট। ওকে, তো এখন তোমাকে যদি কোনো একটা ঝামেলা করে, দেখো তো একটু, যে তোমাকে এখন ব্রাঞ্চ দিয়ে দিল, দুইটা জায়গায় তিনটা দিল, একটু বুঝে নিয়ে এই দুইটা সার্কিট পারলে তোমার এসএসসি কমপ্লিট, এর বাইরে আর সিরিয়াল লাগবে না ইনশাল্লাহ। ভালো মতো খেয়াল করে, 10 6 4, এখানে ধরে নাও এ, এটা ধরে নাও তোমার বি, বড় প্রান্ত এটা ছোট প্রান্ত। ধরে নাও কারেন্ট আসতেছে এখানে 10 অ্যাম্পিয়ার, তোমাকে বলেই দিল। এখন তুমি প্ল্যান করবা, ব্যাটারি লাগবে না কারণ কারেন্ট মান বলে দিছে, ধরো না এখান থেকে আসতেছে, এ থেকে বি দিকে আসতেছে। তো যাই হোক, এখন কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তো কারেন্টের প্ল্যান করবে এটা I, ধরুন এখানে যে যাচ্ছে সেটা I1, আর এই দুই ব্রাঞ্চে যে যাচ্ছে সেটা I ড্যাশ। এই I ড্যাশ এসে আবার ভাগ হলো দুই ভাগে, এখানে গেল I2 আর এইখানে এসে বললো I3। তাহলে এখানে I1, এখানে I2, এখানে I3, এই হচ্ছে তোমার কনসেপ্ট। এখন দেখো আমরা তো সিডিএস শিখছি দুই ব্রাঞ্চ, কিন্তু এখানে আছে তিন ব্রাঞ্চ, তিন ব্রাঞ্চের জন্য তো পারবো না, তাহলে করবো কি, দুই ব্রাঞ্চে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করবো দেখো, আমরা একটা কাজ করব, এখানে বাইরের যে দুইটা প্রান্ত আছে, এখানে তো I1 যাচ্ছে কত ওহম, 10 ওহম। এই বাইরের যে দুইটা প্রান্ত আছে এই দুইটা সলভ করে ফেলবো। যেমন এই দুইটা কিভাবে আছে, প্যারালাল, প্যারালাল হলে মান কত আসবে, গুণফল বাই যোগফল করলে আসবে তোমার 2.4 ওহম। এই যে এই দুইটা প্যারালাল করলে, তাহলে এখন দেখো আমরা যে প্ল্যান করছি, এখানে যে যাচ্ছে সেটা I1, আর এই দুই ব্রাঞ্চে যে যাচ্ছে সেটা হচ্ছে I ড্যাশ। তাহলে এখানে যে যাচ্ছে সেটাকে আমরা ধরে নিয়েছিলাম I ড্যাশ। তাহলে এখন এইখানে সিডিআর প্রয়োগ করো, সিডিআর প্রয়োগ করে পাই এইখানে কি, সেটা I1 বের করতে যাচ্ছি। তাহলে যে ব্রাঞ্চে কারেন্ট বিপরীত ব্রাঞ্চের রোধ 2.4 ইনটু এই দুই ব্রাঞ্চে ডিভাইড হইতেছে কে, ডিভাইড হইতেছে মূল কারেন্ট 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 দ্বারা গুণ।
এই দুই ব্রাঞ্চের যোগফল 10 আর 2 কত 12.4, তাহলে তোমার আসবে 24/12.4, 24/12.4 করলে আসবে 1.94। এখানে আসছে তোমার 1.94 এত অ্যাম্পিয়ার। তাহলে আমার আই ড্যাশ কত আসবে, এখানে সিডিআর দরকার নাই, করলেও সেম রেজাল্ট আসবে। মোট কারেন্ট থেকে I1 বাদ দিয়ে দাও, মোট কারেন্ট থেকে I1, মোট কারেন্ট কত ছিল, কোথায় মোট কারেন্ট 10 মাইনাস 1.94 করলে আসবে তোমার 8.06 এত অ্যাম্পিয়ার। ওকে, এখন খেয়াল করো আই ড্যাশ তো পেয়ে গেছি, এখন আবার এইখানে সিডিআর অ্যাপ্লাই করবো, এইখানে সিডিআর অ্যাপ্লাই করবো। দেখো এই দুই ব্রাঞ্চে আসতেছে কি আই ড্যাশ আমার মাত্রা বের করছি 8.06 অ্যাম্পিয়ার। এই দুই ব্রাঞ্চে ভাগ হতেছে এটা। এখন দেখো আমি যদি I2 মান বের করতে চাই, এই দুই ব্রাঞ্চে I2 বের করতে চাই, তাহলে বিপরীত ব্রাঞ্চে কে আছে 4। এখন দেখো এই দুই ব্রাঞ্চে ভাগ হইতেছে আই ড্যাশ, এটা কিন্তু হিসাব থেকে বাদ, কারণ ওর কারেন্ট তুমি বের করে ফেলছো। এন্ড এই দুই ব্রাঞ্চে ভাগ হইতেছে কি আই ড্যাশ এসে আবার দুই ভাগে ভাগ হইছে, তাহলে এখন আসবে আই ড্যাশ 8.06। এখানে আবার মূল কারেন্ট বসাই দিয়েন না, কারণ এই দুই ব্রাঞ্চে আই ড্যাশ ভাগ হইছে, মূল কারেন্ট না। ওকে, তাহলে মাথায় রেখে নিন এটা, 6 আর 4 যোগ করে দেন 10, তাহলে আসবে কত 8.06 ইন্টু 10, তাই তো নাকি, না ইন্টু 4 ডিভাইড বাই 10 করলে আসবে হচ্ছে তোমার 3.224, তাহলে আসবে তোমার 3.224 এত অ্যাম্পিয়ার। তাহলে তোমার I3 কত আসবে, এবার I3 এর সিডিআর দরকার নাই, এই দুই ব্রাঞ্চে আসছে কি আই ড্যাশ, তাহলে আই ড্যাশ থেকে I2 বিয়োগ করে দাও, আই ড্যাশ 8.06 মাইনাস 3.224, তাহলে আসবে তোমার এখানে 8.06 মাইনাস কত 3.224, তাহলে দূর 8.06 মাইনাস 3.224, 4.836 এত অ্যাম্পিয়ার। এইভাবে তুমি সিডিআর প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট বের করতে পারো উইদাউট ভোল্টেজ ছাড়া। তুমি যদি ভোল্টেজ পাইতা তাহলে তো অঙ্ক হয়েই যেত, বিভব পার্থক্য বাই রেজিস্ট্যান্স। কেন, ওহম বলছে I সমান সমান V বাই R, কিন্তু বড় বড় সার্কিটে তুমি তো বিভব পার্থক্য খুঁজেই পাবা না, তখন তোমার সিডিআর দিয়ে সলভ করতে হবে। ওকে, আমরা দুইটাই শিখবো, বিভব পার্থক্য পাইলে ইজি, না পাইলে সিডিআর। ওকে, তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন দেখো তোমার টিচার আটকালে এইভাবে তোমার সার্কিটটা দিতে পারে, তুমি কনফিউজড হয়ে যাবা, তোমার কাছে মনে হবে সার্কিটটা কত কঠিন। এই দেখো ধরে নাও এখানে আসতেছে কে 10 অ্যাম্পিয়ার। ওকে, এটা মান দিছে তোমার 10 ওহম, 6 ওহম, 4 ওহম। এখন তোমাকে বলছে প্রত্যেক ব্রাঞ্চের কারেন্ট কত, তুমি দেখে তো বলবা আরে বাবা এটা কত কঠিন। আসলে স্যার এটা খুবই ইজি, এই ধরনের হাই ভোল্টেজ অনেক ম্যাথ আমরা একাডেমিক সেকশনে শিখবো, এখানে আর কঠিন করব না। তারপরে যেহেতু এটা লিখে ফেলছি এটা আমি সলভ করে দিচ্ছি। দেখো এবার গ্রাউন্ড মানে 0 ভোল্ট, গ্রাউন্ড মানে 0 ভোল্ট, গ্রাউন্ড মানে 0 ভোল্ট। আর এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, কোন একটা সার্কিটের মাঝখান থেকে হয়তো দিছে, ধরে নিলাম এটা এক্স, তাহলে এটাও আমার এক্স, এটাও আমার এক্স। কেন এক্স থাকবে, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো খরচ হয় নাই। ওকে, এই বেসিকটা আমরা জানি। তা দেখো তো পুরো সার্কিটের দুইটা পয়েন্ট, একটা এক্স আর একটা 0, ধরলাম এটা এক্স, ধরলাম এটা আমার 0। এখন 10 ওহমের এই পাশে এক্স, এই পাশে 0, তাহলে দেখো 10 ওহমের এক পাশে এক্স, এক পাশে 0 রেখে দিল, শেষ। এটা 6 ওহমের দেখো এক পাশে এক্স, এক পাশে 0, তাহলে 6 ওহমেরও সেম, এক পাশে এক্স, এক পাশে 0, ওর কাজও শেষ। 4 ওহমেরও সেম, 4 ওহমেরও সেম, এক পাশে এক্স, এক পাশে 0। এখন দেখো তো এখান থেকে আসতেছে মূল কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাকায় দেখেন এই সার্কিট আর এই সার্কিট সেম, তার মানে এই সার্কিট আর এই সার্কিট সেম, মানে অ্যান্সার আমি অলরেডি আগেই করে ফেলছি, বাট আপনাকে বুঝতে দেওয়া হবে না। এই ধরনের সার্কিট আপনাকে দিতে পারে, এই ধরনের জটিল কোনো সার্কিট যদি পান অবশ্যই আমার ডাউট সলভিং ক্লাসে পাঠিয়ে দিবেন, আমি সলভ করে দিব। উঠে দেন, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলা। ওকে ওকে, মোটামুটি সিডিআর আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আসো তুল্য রোধ নিয়ে একটু আলোচনা করি। তুল্য রোধ, তারপর একটা সার্কিট সলভ করে সব নিয়ে আসবে এক সার্কিটে, লেকচার শেষ করে দিব। তো
তো সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় করব কিভাবে। সাপোজ ধরে নেন এরকম একটা সার্কিট আছে আপনার, এরকম একটা সার্কিট আছে, তুল্য রোধ এক ধরনের, এটা 10 ওহম, বা এটা ধরে নেন 6 ওহম, এটা 3 ওহম, এটা ধরে নেন 3 ওহম, ব্যাটারি কত 100 ভোল্ট। এখন আপনাকে বলতে পারে এই মোট কারেন্ট কত, এই ব্রাঞ্চের কারেন্ট কত, ওকে এগুলো চাইতে পারে, বা এই ব্রাঞ্চের কারেন্ট কত এগুলো চাইতে পারে। এখন খেয়াল করেন মোট কারেন্ট তাকে বাই করতে হবে। তো আগে দেখেন এই দুইটা কিভাবে আছে সমান্তরাল, কেন কারেন্ট এসে ভাগ হয়েছে, যেহেতু সমান্তরাল তাহলে কি আসবে 1/6 1/3, অথবা শর্টকাট গুণফল বাই যোগফল, তাহলে 3 6 18/9 কত আসবে 2 ওহম। মুখোমুখি করা যায়, তুমি না পারলে ওইভাবে বের করে নিও। 1/RP = 1/6 1/3, সলভ করলে স্যার দেখবেন 2 ওহমই আসবে। আর শর্টকাট হচ্ছে গুণফল বাই যোগফল, সময় বাঁচবে আপনাদের। 3 ওহম 3 ওহমই আছে, এটা 100 ভোল্ট। এরপরে দুইটা দেখেন তো সেম কারেন্ট যাচ্ছে, দুইটা সিরিজ, তাহলে 3 আর 2 কত আসলো 5 ওহম। এইটাই হচ্ছে আপনার আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। এখন মোট কারেন্ট কত, মোট কারেন্ট এই যে আই, আই সমান আমরা জানি ই বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর, যেহেতু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেই নাই এটা হয়ে যাবে কি 0, তাহলে ই এর মান কত 100, তুল্য রোধ কত 5, করলে আসবে আপনার 20 অ্যাম্পিয়ার। এইভাবে আপনি মূল কারেন্ট বের করে নিতে পারেন। এরপর আপনি বলবেন আমি সিডিআর প্রয়োগ করে পাই। দেখেন তো I1 যদি বের করতে চান, I1 বিপরীত ব্রাঞ্চের রোধ কত 3, এই দুই ব্রাঞ্চে ভাগ হচ্ছে কে মূল কারেন্ট, মূল কারেন্ট বের করছে 20, 6 আর 3 যোগ করলে কত 9, তাহলে তোমার আসবে 20/3 6.67 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তোমার I2 মান কত আসবে, টোটাল আই থেকে I1 বিয়োগ করে দাও, 10 মাইনাস 20 মাইনাস 6.67, ঠিক আছে তো নাকি? হ্যাঁ 3 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে 20 থেকে বাদ দিলে কত থাকবে 13.33। দেখো ভুল হলে ক্যালকুলেটর চেক করে সবটা লিখে নিও। তো এই হচ্ছে তোমার কারেন্ট, ওর মধ্যে কারেন্ট পেয়ে গেলাম, ওর মধ্যে কারেন্ট পেয়ে গেলাম। সাথে সাথে যদি বলে এখন ওর মধ্যে কারেন্ট কত, ওর মধ্যে তো মোট কারেন্টই যাচ্ছে। দেখো মোট কারেন্ট ভাগ হয়েছে, ভাগ হয়ে আবার মোট কারেন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট আমরা এইভাবে বের করে নিতে পারি, এইভাবে আমরা তুল্য রোধ গুলো সলভ করতে পারি। ওকে, তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, আরো কিছু সার্কিটে যাব আস্তে আস্তে। সার্কিটের খেলা তো বিশাল, আমরা এখন শুধুমাত্র বোর্ডের প্রিপারেশন নিচ্ছি। তো দেখো এবার আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ থাকলে কি হবে। দেখো তো অভ্যন্তরীণ রোধ ধরে নাও ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আছে, এটা 9 ওহম, এটা 1 ওহম, এটা 100 ভোল্ট। এখন এটা 100 ভোল্ট হলে যদি অভ্যন্তরীণ রোধ না থাকতো তাহলে বলতে পারতাম এটাও 100, কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকার কারণে আমরা বলতে পারবো না। কেন? এই রেজিস্ট্যান্স কিন্তু ব্যাটারির ভিতরেই আছে, আমরা আলাদা করে চিন্তা করি আর কি, আসলে ব্যাপারটা এরকম, ব্যাটারির ভিতরেই ব্যাপারটা, কিন্তু আলাদা করি কেন, একটু বোঝার সুবিধার্থে। এখন বাসার থেকে এই যে কারেন্টটা যখন ব্যাটারি থেকে বের হবে তখন কি রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হবে না? হবে তো। তাহলে এখন তো যদি এই ব্যাটারি 100 ভোল্ট বলি, আমি বলতে পারবো না এটা 100 ভোল্ট, অসম্ভব, এটা বলা সম্ভবই না। তাহলে ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু হবে এবার একটু খেয়াল করো। তো আমি এইভাবে তোমাকে গল্প দিয়ে বুঝাতে পারি, এটা তোমার বাসা, এটা তোমার বাসার দারোয়ান, দারোয়ানটা কিছু বকশিস দিয়ে তোমার বের হতে হবে। তো কতটুকু বকশিস দিচ্ছ, ধরো না 100 টাকা নিয়ে আসছো, বকশিস দিচ্ছ 10 টাকা, আছে কয় টাকা 10 টাকা বকশিস দিলে আছে আর 90 টাকা, 90 টাকা নিয়ে বের হবো, তাই না? তাহলে আমার দেখতে হবে এখন দারোয়ানের বকশিস কত, দ্যাট মিনস ওর ভাড়াটা কত, ওর বকশিসটা আমরা বের করে ফেলি। তো দেখেন এখানে টোটাল কারেন্ট আসবে ই সমান সমান ই বাই আর প্লাস আর, ই এর মান দিছে 100, বাইরের যে রোধ সেটা দিচ্ছে 9, আর ভিতরের যে অভ্যন্তরীণ রোধ সেটা দিচ্ছে 1, আলটিমেটলি আসবে 10 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো হারানো বিভব, হারানো বিভব বা এটাকে তোমাকে বলে বিভব পতন, বিভব পতন কত আসবে, এটা আসবে তোমার V ইকুয়ালস টু IR। দেখেন তো মূল কারেন্ট তার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে I ইন্টু ছোট হাতের আর। ওকে, তো I এর মান পাইছি আমরা 10, ছোট হাতের আর হচ্ছে 1, তাহলে কত টাকা আসলো 10 টাকা। তাহলে তোমার হারানো ভোল্টেজ লস হয়েছে, তাহলে 100 টাকা থেকে 10 টাকা লস, তাহলে আছে কত আর
90 আর নেগেটিভ টার্মিনাল অলওয়েজ 0, এটা অলওয়েজ 0। তুমি ওর বলো না স্যার এখানে তো রেজিস্ট্যান্স আছে, না রেজিস্ট্যান্স তো তার ভিতরে, এটা তো বাইরে না। ওকে, জিনিসটা মাথায় রেখো, নেগেটিভ অলওয়েজ 0। তাহলে আমরা এখানে লিখতে পারি অবশিষ্ট ভোল্টেজ তাহলে কি হবে, অবশিষ্ট বিভব সবসময় হবে ই মাইনাস কতটুকু হারাইছে, ই এর মান ছিল 100, হারাইছে 10, আছে কত 90। এই এমসি গুলো একটু মাথায় রাখেন, এই ছোট ছোট এমসি গুলো আপনাদের আসবে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, এরপরে আসেন একাধিক ব্যাটারি থাকলে কি হবে, একাধিক কোষ থাকলে কি হবে। তো একাধিক কোষ খেয়াল করো, এটা ইন্টারমিডিয়েট অনেক বিস্তারিত আকার আসবে, সিরিজ প্যারালাল, এখানে তো জটিল করবো না, জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে সব সলভ করে দিব, এক কনসেপ্টে পুরো সব সলভ। দেখো ধরো এটা 10 ভোল্ট, আমরা জানি নেগেটিভ হচ্ছে 0, এটা হচ্ছে 10, কারণ 10 ভোল্ট। এখন দেখো নেগেটিভ থেকে পজিটিভ গেছে, দেখো একটু আগে ছিল 0 টাকা, যখন এখান থেকে নিয়ে গেছে এখন হয়ে গেছে 10 টাকা। তাহলে যখন নেগেটিভ থেকে পজিটিভ যাবা তখন হবে ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন লাভ হবে। কতটুকু লাভ হবে, তোমার কাছে যা ছিল তার থেকে আরো 10 যোগ করো, করার পরে হয়ে গেল 10। কিন্তু তুমি যদি আবার উল্টা যাও, ভোল্টেজ ড্রপ, সরি ভোল্টেজ ড্রপ বা হারাবে। দেখো ছিল 10 টাকা, কতটুকু হারাইছে, এখানে যা ছিল দেখো 10 থেকে 10 বিয়োগ করে 0। ওকে, এই বেসিক মাথা রেখো, নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ গেইন, পজিটিভ থেকে নেগেটিভ ভোল্টেজ ড্রপ। তো দেখো এই কনসেপ্টে কিভাবে সলভ করবো, এখন তোমাকে বলবে যে এই এ বির বিভব পার্থক্য কত, এ বির বিভব পার্থক্য কত। তো দেখো বেসিকটা খেয়াল করো, ধরে না তুমি এখান থেকে যাত্রা আরম্ভ করলে, ধরে না আমি এখানে সাপোজ দিলাম দেখো, ধরে না এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, ধরে নিলাম এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি অফ এ, আর এই বিন্দুর ভোল্টেজ ধরে নিলাম ভি অফ বি, আমি জানি না, চাইছে এই দুটা পার্থক্য। কিভাবে করবো একটু খেয়াল করো, ভি অফ এ আচ্ছা এটা আমার কাছে আছে, তুমি তার উল্টা দিয়ে গেছে যে এইভাবে যাইতেছো, তুমি চাইলে এই দিক দিয়েও আসতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, একই অ্যান্সার আসবে। তুমি এই দিক দিয়ে গেলা, এই দিক দিয়ে যদি যাচ্ছ তাহলে ভোল্টেজ কি হবে এখানে ড্রপ, কেন উল্টা যাচ্ছ, তাকায় দেখো এই যে উল্টা দিকে যাচ্ছ, ভোল্টেজ ড্রপ। তাহলে ছিল ভি অফ এ, ড্রপ মানে হারাইছে, কতটুকু হারাইছে 4 হারাইছে। এখান থেকে আবার এখানে গেছো, দেখলাম ভোল্টেজ গেইন, কেন ব্যাটারির দিকে দেখো নেগেটিভ থেকে পজিটিভ, আগে দেখো নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন হয়েছে, কত হয়েছে 6 ভোল্ট তোমার আরো গেইন হয়েছে, গেইন হওয়ার পর এখানে আসছো, হওয়ার পর আবার এখানে গেছো, দেখলো আবার ভোল্টেজ গেইন, আরো অ্যাড হয়ে গেল কত 3, আবার তুমি এভাবে গেছো, দেখলে এবার ভোল্টেজ ড্রপ, কতটুকু ড্রপ হবে 2, হওয়ার পর কারে পাইছো বি কে পাইছি, এই দেখো বি শেষ। তাহলে দেখো তো পরের লাইনে কি লিখতে পারে, ভি এ 6 3 9, 9 থেকে যদি এখানে 6 চলে যায় তাহলে থাকলো কত +3 সমান সমান ভি ভি। তাহলে দেখো তো ভি ভি জাস্ট এটা পাশে নিয়ে আসো, ভি এ সমান সমান 3 ভোল্ট। তাহলে এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তার মানে বুঝতে পারতেছি ভি ভি বড় ভি এ ছোট। ওকে, এইভাবে তোমার ছোট ছোট ম্যাথ গুলো আসলেও আসতে পারে এমসিকিউতে। তুমি বাসায় এসডব্লিউ থাকলো, তুমি বাসায় ট্রাই করো, উল্টো করে দেখো ভোল্টেজ ড্রপ গেইন করতে করতে সেম মান আসে কিনা চেক করো, আসতেই হবে, না আসলে ভুল করছো, আসতেই হবে আসতেই হবে। তো দেখো এরকম তোমার অনেক কনসেপ্ট তোমার দিতে পারে, সাপোজ তোমাকে কিভাবে দিয়ে দিল, ধরে নাও এটা এ বিন্দু, এখন বলছে বি বিন্দুর বিভব বাই করো, মাঝখানে একটা গ্রাউন্ড দিয়ে দিল, একটা গ্রাউন্ড দিয়ে দিল, বলছে কত এটা 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট, ভি। এখন তোমাকে বলছে এ বিন্দুর ভোল্টেজ কত, বি বিন্দুর ভোল্টেজ কত, অথবা অথবা তোমার কাছে চাইতে পারে এই এ বির পার্থক্য কত, চাইতেই পারে। ওকে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো দেখো এবার, তো এখানে রেফারেন্স ফ্রেম কোনটা থাকবে, অবশ্যই গ্রাউন্ড, গ্রাউন্ড দিলে তুমি গ্রাউন্ড থেকে হিসাব শুরু করবে, অলওয়েজ মাথা রাখবা, গ্রাউন্ড দিলে গ্রাউন্ড থেকে হিসাব শুরু। তাহলে এটা 0 ভোল্ট হলে এটাও মাস্ট বি 0, কেন কোনো খরচ হয় না, রেজিস্ট্যান্স নাই।
এখন দেখো তো জিরো থেকে এখানে যাবা, দেখো ব্যাটারি উল্টো দিকে, ব্যাটারি উল্টো দিকে ভোল্টেজ ড্রপ, তাহলে জিরো থেকে আরো 3 ড্রপ হবে, তাহলে কত থাকবে এখন -3। তাহলে এই বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম -3। এখন তুমি এখান থেকে যদি এখানে যাও, দেখো নেগেটিভ থেকে পজিটিভ, দেখো নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ গেইন, তাহলে 0 থেকে 3 যোগ করো, তাহলে এই বিন্দুর ভোল্টেজ পেলা 3, গেইন হয়েছে তোমার। আবার নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে আরো গেইন হবে, তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে স্যার 6। ওকে, তাহলে আমরা এ পাইছি -3, বি পাইছি 6। পারবো না ছোট ছোট এমসিকিউ গুলো। এখন যদি বলে পার্থক্য কত, তাহলে দেখো কে হাই ভোল্টেজ, অবশ্যই বি বড় এ ছোট, তাহলে তোমার লিখতে হবে বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ, তাহলে 6 মাইনাস এই বিন্দুর ভোল্টেজ -3 করলে আসবে 9 ভোল্ট। ওকে, এর সংখ্যা রেখা দিয়ে বুঝিয়ে দিই, 0 1 2 3, -1 -2 -3 4 5 6। তো দেখো 4 5 6, 1 2 3 4 5 6, -1 -2 -3। দেখো তো এই যে 6 এর সাথে -3 এর পার্থক্য তাকায় দেখো 9, 6 থেকে 0, 0 থেকে আরো 3। ওকে, এই জিনিসটা একটু মাথায় রেখো। তো এই হচ্ছে তোমার ব্যাটারি কোষের খুবই ফান্ডামেন্টাল। আমি একাডেমিক সেকশনে আরো জটিল করব, এখানে আর কঠিন করলাম না। এটা দিয়ে তুমি ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন চালা যেতে পারবা। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপরে আসো তোমাকে শর্ট সার্কিটের কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। শর্ট সার্কিট, শর্ট অ্যান্ড ওপেন সার্কিট, এই দুইটাই তোমার বুঝাই দিই। শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের মধ্যে পার্থক্য আছে, বাট দেখো সিচুয়েশন নাম্বার 1, ধরো নাই কোনো একটা সার্কিট দিল, এন্ড এটা ধরলাম 10 ওহম, এটাও ধরলাম 10 ওহম, এখানে একটা সার্কিট দিয়ে দিলাম 10 ওহম, এটা দিয়ে দিলাম 100 ভোল্ট। এখন তোমাকে বলবে তুল্যরোধ কত। খেয়াল করো, কারেন্ট এখানে যাবে, সে কি আসতে পারবে? পারবে না। এই জন্য এই সার্কিটটাকে আমরা বলি ওপেন সার্কিট, এটা হিসাবে আসবেই না, কারণ কারেন্ট যাবে কিন্তু আসতে পারবে না। এই ধরনের সার্কিট কাউন্ট করবো না, ওপেন বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কারেন্ট যাবে এদিকে, তাহলে তুল্যরোধ কত আসবে? আর ইকুইভ্যালেন্ট দুইজন সিরিজ 20 ওহম। ওকে, তাহলে কারেন্ট কত আসবে? কারেন্ট আসবে হচ্ছে তোমার 100, মানে ই বাই তুল্যরোধ 20, কত 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা 100 হলে এই বিন্দুর ভোল্টেজ কত 100, এটা কত 0, এইটা কত, ওর ভাড়াটা একটু দিয়ে দিই। ভি ইকুয়ালস টু কি আইআর, যাচ্ছে মূল কারেন্ট, মূল কারেন্ট বের করছি 5, রেজিস্ট্যান্স কত 10 হবে, তাহলে খরচ কত 50 ভোল্ট, তাহলে খরচ হবে 50 ভোল্ট। ছিল 100 টাকা, খরচ হয়েছে 50, আর আছে কত 50। এখন তোমাকে কোয়েশ্চেন করতে পারে এই বিন্দুর ভোল্টেজ কত, এই বিন্দুর, এটা বললে অনেকেই পারবে না। খেয়াল করো, এই বিন্দু 50 হলে এই বিন্দুর ভোল্টেজ 50, মাথা রাখবা। কেন 50? কোনো কারেন্ট যায় না, যেহেতু কোনো কারেন্ট যায়ই না, তাহলে ভোল্টেজ ড্রপ কেন হবে? কারেন্টই তো নাই, ভি ইকুয়ালস টু আইআর না, আই না থাকলে ভি কেন কিভাবে চেঞ্জ হবে? ঠিক আছে, কনসেপ্টটা মাথায় রেখো, এটা যা হবে এটা তাই হবে। সিচুয়েশন নাম্বার 2, যদি এরকম হয় যে আপনাকে বলল তুল্যরোধ বাই করেন, ধরে নেন এটা 10 ওহম, এটা 10 ওহম, এইখানে আপনাকে দিয়ে দিল 10 ওহম। তুল্যরোধ কত? জাস্ট তুল্যরোধ বের করলে বাকিগুলো পারবেন, এটা তুল্যরোধ জাস্ট শিখিয়ে দিচ্ছি। এখন দেখেন এইটা কিভাবে আছে, আমি এই বিন্দুর ভোল্টেজ কত জানি না, ধরে নিলাম এক্স, আমি জানি না এক্স ধরে নিলাম, তাহলে এইখান থেকে কোনো খরচ হয় না, খরচ হয় না, খরচ হয় না, তাহলে এইটাও আমার এক্স। এখন দেখলাম এই রেজিস্ট্যান্সের দুই পাশের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত? 0, কারণ পটেনশিয়াল ডিফারেন্স নাই। যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স নাই, তার মধ্যে কোনো কারেন্ট যাবে না, এটা শর্ট সার্কিট, আপনার কনফিউজড করার জন্য দিচ্ছে। ওকে, এটা বাদ দিয়ে দিবেন, দিয়ে দিলে তুল্যরোধ কত থাকবে? জাস্ট বলে দিবেন 10 আর 10, কারণ এই দিক দিয়ে চলে যাবে 20 ওহম। সার্কিট সলভ। সিচুয়েশন নাম্বার 3, যদি এইভাবে দেয়, দশ ওহম 10 ওহম 10 ওহম, জাস্ট এইভাবে একটা সার্কিট তার টেনে দেওয়া হলো। ওকে, যদি এইভাবে তার টেনে দেওয়া হয়, একটু খেয়াল করেন, আমি দেখতেছি এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, কিন্তু ধরে নিলাম এক্স, কিছু একটা তো হবে, কিন্তু দেখলাম এখানে খরচ হয় নাই, 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 তাহলে এই বিন্দু আমার এক্স। তাকায় দেখলাম ওর বিভব পার্থক্য কত,
কত 0, তাই ও কি সার্কিট হয়ে যাবে, শর্ট সার্কিট। যেহেতু কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, ওর মধ্যে কারেন্ট যাবেই না। কারেন্ট যাবে এইভাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এইখান দিয়ে এসে পড়বে, ও শর্ট সার্কিট। অ্যান্সার তাহলে কত হবে স্যার, আর ইকুইভ্যালেন্ট 20 ওহম। ওকে, বেসিক গুলো মাথায় রেখেন। সিচুয়েশন নাম্বার 3 এর আরো একটা সার্কিট দিচ্ছে আপনাকে, এইভাবে মনে করেন তারটা এনে দিল আপনাকে। তো এখন আপনাকে বলবে তুল্য রোধ কত। তো খেয়াল করেন, আমরা এই বিন্দু ভোল্টেজ যাই না, ধরে নেন এক্স, তাহলে এখন তো খরচনায় 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 খরচনায়, তাহলে এটাও আমার এক্স, কিন্তু এটা তো অলওয়েজ নেগেটিভ টার্মিনাল 0। এখন দেখেন তো এটা যদি এক্স হয় তাহলে এটাও তো আমার এক্স, কেন, কোনো খরচ হয় নাই। এখন দেখলাম এই দুইটা রেজিস্ট্যান্স শর্ট সার্কিট, কেন, তার উভয় পাশের বিভব পার্থক্য অলমোস্ট 0। তাহলে কারেন্ট যাবে শুধুমাত্র ওর মধ্যে দিয়ে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে এসে চলে আসবে। তাহলে এখানে তুল্য রোধটা তোমার চলে আসবে অনলি 10 ওহম। এইভাবে তোমার শর্ট সার্কিটের কনসেপ্টটা ইউজ করা হয়। ওকে, এই যে শর্ট সার্কিট আর ওপেন সার্কিট। আরেকটা জিনিস তোমাকে দেখাইতে পারি, গ্রাউন্ডের কনসেপ্ট। সেটা হচ্ছে যদি এইভাবে তোমার দেওয়া হয়, সাপোজ এইখানে গ্রাউন্ডিং করে দিল, ওকে, এখন আপনাকে বললো তুল্য রোধ কত। দেখেন, চমৎকার চমৎকার কনসেপ্ট, এগুলো দিয়ে সিনশিল বানায়। তো এখন বলে এখন তুল্য রোধ কত, এখন গ্রাউন্ড মানে তো আপনি জানেন এটা 0 ভোল্ট, তাহলে কোনো খরচ নেই, তাহলে এটাও 0। আপনি জানেন নেগেটিভ টার্মিনাল তো অলওয়েজ 0, তাহলে যেহেতু কোনো খরচ নাই তাহলে এটাও 0। ওর দেখো এই পাশে 0, এই পাশেও 0, তাহলে বুঝে ফেলাম এটা কি সার্কিট, শর্ট সার্কিট। তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে এসে এই গ্রাউন্ডে চলে যাবে, এদিকে আর আসবেই না। ওকে, এই বেসিক গুলো একটু মাথায় রেখেন। তুল্য রোধ ইকুয়ালস টু 10 + 10 কত হবে, 20 ওহম। বুঝতে পারছি? তো এই ছিল তোমাদের শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের ফান্ডামেন্টাল কনসেপ্ট। ইনশাআল্লাহ এগুলো পারলে তুমি সিনশিয়াল সলভ করতে পারবা, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর আসো চাবি বা সুইচের ধারণা। চাবি বা সুইচের ধারণা দেখি এবার। চাবি বা এটাকে আমি বলি সুইচ। দেখো কনসেপ্টটা বুঝানি, সিনশিয়াল এমনি পারবো। ধরো না তোমাকে আমি এরকম একটা সার্কিট দিলাম, ওকে, এখানে একটা সার্কিট আছে, এখানে একটা চাবি দিলাম, এখানে একটা চাবি দিলাম, ধরলাম এটা K1, ধরলাম এটা K2। এখানে তোমার দুইটা কথা, চারটা কথা বলতে পারে। এক, তোমাকে বলবে K1 চাবি। আচ্ছা, আগে একটা জিনিস বুঝানো, চাবি খোলা বন্ধ, সুইচ অন অফ পার্থক্য আছে, একটু বুঝানো। ধরো না এটা তোমার চাবি, কারেন্ট এদিক দিয়ে আসতেছে, কারেন্ট কি এদিকে যাইতে পারবে, পারবে না, কারেন্ট 0। কেন, কারেন্ট এদিক দিয়ে কিভাবে যাবে, রাস্তায় তো নাই, রাস্তা তো ডিসকানেক্ট করা। এই অবস্থাটাকে আমরা বলি সুইচ, সুইচ অফ, সুইচ অফ, এই জন্য কারেন্ট যাচ্ছে না। সুইচ অফ মানে কি, একটু খেয়াল করেন তো। আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন, ধরে নেন আপনার গ্রামে আছেন, গ্রামে একটা সেতু আছে, বা এটাকে আমরা কি বলি, কালভার্ট, এরকম টাইপের কিছু বলে, সেতু না কালভার্ট, ছোট ছোট কালভার্ট গুলো। ধরে নেন একটা ডিজিটাল কালভার্ট আছে, কালভার্ট আপনি সুইচ চাপ দিচ্ছেন, উঠে গেছে, সুইচ আবার চাপ দিচ্ছেন, বন্ধ হয়ে গেছে। ধরে নেন এখন মনে করেন এই পাশে মানুষ, অনেক মানুষ আসছে, আপনি সুইচটা খুলে রেখে দিচ্ছেন, কালভার্টটা এভাবে খুলে রেখে দিচ্ছেন, মানুষ কি যেতে পারবে, পারবে না। এখানে সেম কনসেপ্ট। তো এইটাকে আমরা বলবো সুইচ অফ বা চাবি খোলা। চাবি কি খোলা, দেখেন আপনি কালভার্টটা খুলে রেখে দিচ্ছেন, খুইলা রেখে দিচ্ছেন, তো যাবে কিভাবে, যেতে পারবে না। তো এই ওয়ার্ডগুলো খুব সেন্সিটিভ। সুইচ অফ, চাবি খোলা। খোলা মানে ওপেন, আবার ওপেন মানে মনে করো না কারেন্ট যাবে, উল্টা পাল্টা করো না ল্যাঙ্গুয়েজ। চাবি খোলা মানে খুলে রাখছে, আর যাবে না, সুইচ অফ। আর যদি এরকম হয়, এই যে ক্লোজ করে ফেললাম, তাহলে কারেন্ট এখানে যাবে। তাহলে যেহেতু কারেন্ট যাচ্ছে, তাহলে এটাকে বলবো সুইচ অন। সুইচ অন মানে মাথায় রাখবা, চাবি কি করে ফেলছে, এখন বন্ধ করে ফেলছে। দেখো চাবি ছিল, কারবারটা বন্ধ, ক্লোজ করছো, ক্লোজ করলে দেখো এখন সবাই যাবে। কিন্তু আমরা সবাই এটাই ভুল করি, চাবি বন্ধ মানে কারেন্ট যাবে না, এই ল্যাঙ্গুয়েজটাই ভুল করে ফেলে। ওকে, সুন্দর মতো নোট করে নিও, চাবি বন্ধ মানে যাবে, সুইচ অন। ওকে, তো এবার দেখো তোমাকে বললো K1 চাবি, এইভাবে বলতে পারে K1 খোলা, K2 বন্ধ। তারপর 2 নম্বরে তোমাকে বলবে K1 বন্ধ, K2 খোলা। থাকলে কি হবে,
তারপরে 3 নম্বর তোমার বলবে K1 ও K2 খোলা। 4 নম্বরে তোমার বলবে K1 ও K2 বন্ধ থাকলে কি হবে। এই 4টা অপশন দেখবো। দেখো K1 খোলা, ওই যে খুলে রাখছে মানে কারেন্ট যাবে না, তাহলে K1 এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। আচ্ছা, এটা R1, এটা R2, এটা R3, তাহলে K1 এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। K2 বন্ধ, এই যে K2 বন্ধ করে দিছে, তাহলে K2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ওর মধ্যে যাবে না, তাহলে কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে হয়ে এদিকে চলে যাবে। তাহলে সার্কিটটা হবে এরকম। তোমার কার মধ্যে দিয়ে যাচ্ছে R2, আর কার মধ্যে যাচ্ছে R3, R1 বাদ কেন খুলে রাখছে, ও সার্কিট থেকে বাদ, জাস্ট কারেন্ট এদিক দিয়ে চলে যাবে। এখন তুমি এটা তুল্য রোধ কারেন্ট যা চায় সলভ করবা। এবার আসে এখানে K1 বন্ধ, এবার K1 ক্লোজ করে দিছো, K2 এবার খোলা, তাহলে এবার কারেন্ট এদিক দিয়ে আর যাইতে পারবে না, এই দিক দিয়ে গিয়ে এদিকে যাবে, তাহলে R1 আর R3 নিতে হবে। এবার এখানে যাবে R1 আর R3, এরপর সার্কিট সলভ করবা। আচ্ছা, K1 K2 দুইটাই খোলা, আচ্ছা দুইটাই যদি খোলা থাকে তাহলে কারেন্ট কোনোটাই যাবে না। দেখো এইখান থেকে এখানে আসার পর দেখলো রাস্তাই নাই, তাহলে মাথায় রাখবা তুল্য রোধ জিরো। তুল্য রোধ কি জিরো, কারেন্ট যাবেই না। এই দেখো এরকম হবে, এটা ওপেন, দুইটাই ওপেন, লাভ নাই, কোনোটাতে যাবে না কারেন্ট। ওকে, এবার K1 K2 দুইটাই বন্ধ, দুইটাই ক্লোজ। দুইটাই ক্লোজ মানে কি দুই দিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে এবার দুই দিক দিয়ে কারেন্ট যাবে। এই হচ্ছে তোমার সার্কিট। এরপর তুমি তুল্য রোধ বাই করো, কারেন্ট বাই করো, বিস্তারিত আলোচনা করো, ওইটা পরের হিসাব। এই হচ্ছে তোমার সুইচের ধারণা। আশা রাখি সুইচের এই কনসেপ্ট বুঝলে সব সলভ করতে পারবা। স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো আমাদের তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পাওয়ার, ধরে নেন এইটা হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট আসছে আপনার আই। তো আমরা জানি কারেন্ট গেলে এখানে তাপ উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয় একটু বুঝাই দিই, যেহেতু অনেক বড় লেকচার, জাস্ট শর্টকাট বলতেছি। কারেন্ট মানে আসলে ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রন যেখানে থাউজেন্ড মানে হিউজ নাম্বার অফ ইলেকট্রন যখন ফ্লো হইতে থাকবে, তাদের মধ্যে সংঘর্ষ হবে, ধাক্কা লাগবে। আর আমরা জানি ধাক্কা লাগলেই কি হয়, ফ্রিকশন, তাপ উৎপন্ন হয়। ওকে, এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। তো কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, 1 সেকেন্ডে কত, 10 মিনিটে কত, এটা আমরা প্রমাণ টমান এখানে স্কিপ করলাম, যেহেতু রিভিশন প্রোগ্রাম। জাস্ট সরাসরি মাথা রাখবা উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ H সমান সমান চলে আসবে I স্কোয়ার RT V স্কোয়ার T/R VIT। এই হচ্ছে তোমার কনসেপ্ট। ওকে, আর যদি বলে তড়িৎ ক্ষমতা কত, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা P ইকুয়ালস আসবে কি টি। ক্ষমতা মানে মাথা রাখবো, সবসময় মাথা রাখবো 1 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ কত। তাহলে টি দ্বারা ভাগ করো, অথবা টি মানে 1 সেকেন্ড বসাও, যাই বসাও না কেন ইকুয়েশন এটাই আসবে, I স্কয়ার আর ভি স্কয়ার বাই আর VI। যখন যেটা লাগে সেটা দিয়ে আমরা ইউজ করবো, তার বিয়োগ পার্থক্য যদি ভি হয়। ঠিক আছে, এই যে তোমার কনসেপ্ট। যখন যেটা লাগে, এটা সার্কিটের উপর ভ্যারি করবে, তবে ম্যাক্সিমাম টাইম আমরা এটা দিয়ে সলভ করি। কেন, আমরা ওই সার্কিটে সিডিআর প্রয়োগ করে করে কারেন্ট বের করে নিয়ে আসি। কারেন্ট বের করলেই দেখো উৎপন্ন তাপ বের হয়ে যাবে। বুঝতে পারছি, এই ধরনের ম্যাথ আমরা করবো। তো সুন্দর মতো নোট করে ফেলো আগে সূত্রগুলো। ওকে ওকে, এখন দেখো আমি এক সার্কিট এখন সবগুলো নিয়ে আসবো, একটা সার্কিট দিয়ে সব সলভ করব। দেখো এই একটা সার্কিট যদি বুঝো, আশা রাখি তোমার টেস্ট পেপারের সমস্ত সার্কিট গুলো সলভ। এই একটাই বুঝো, খুব একটা কঠিন করলাম না। দেখো ধরো না এটা 6 ওহম, এটা 3 ওহম, তাহলে কত 2, এটা 4 ওহম, আচ্ছা এখন তোমাকে বলবে তুল্যরোধ কত, মোট কারেন্ট কত, প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট কত, এখানে উৎপন্ন তাপ কত, এখানে উৎপন্ন তাপ কত, এই বিন্দুর ভোল্টেজ কত, এই বিন্দুর ভোল্টেজ কত, পুরা সার্কিট আজকে তছনছ করে ফেলবো। ওকে, এক সার্কিট দিয়ে পুরো টেস্ট সলভ করবো, জাস্ট কনসেপ্ট গুলো বোঝানো। দেখো এবার ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট সার্কিট। প্রথমে তুল্যরোধ বের করো।
এই দুইটা প্যারালাল, আমরা জানি গুণফল বাই যোগফল, তাহলে 3 6 18 বাই 9 কত আসবে 2 ওহম, 2 ওহম। আর এই পাশে আছে তোমার কত 4 ওহম, বাস। এই পাশে আছে আগে থেকে 8 ওহম, মাঝখান দিয়ে আসছে হচ্ছে তোমার 3 ওহম ব্যাটারি। আমি একটু চেক করতেছি সার্কিটটা লেখা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, ওকে। এরপরে দেখো ব্যাটারিতে 100 ভোল্ট, সার্কিট নাম্বার 2। এরপরে দেখো, এরপরে এই 2 আর 4 কিভাবে আছে, আবার সিরিজ, 4 এর 2 এ 6, এখানে আসছে 8 ওহম, মাঝখান দিয়ে আছে তোমার 3 ওহম, এই হচ্ছে তোমার ব্যাটারি 100 ভোল্ট। এরপর দেখলাম এই দুইটা আবার আছে কিভাবে, সমান্তরাল, তাহলে আবার গুণফল বাই যোগফল করলে আসবে কত ওহম, 2 ওহম। এই পাশে আসবে তোমার 8 ওহম, আর এই পাশে আসবে তোমার 100 ভোল্ট। ওকে, সার্কিট নাম্বার 4। এরপরে দুইটা কিভাবে আছে, সিরিজ, সিরিজ হলে কি আসবে, তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 8 এর 2 কত 10 ওহম, বাস, সার্কিট সলভ। এখানে 100 ভোল্ট, তাহলে কারেন্ট কত হইলো, তাহলে আই সমান আমরা জানি ই বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর অভ্যন্তরীণ রোধ দেই নাই, এই জন্য 0, 100 বাই 10, তাহলে 10 অ্যাম্পিয়ার আসবে। লেখাটা মনে হয় দেখা যাচ্ছে, তাহলে ফাইনাল, হ্যাঁ কারেন্টের লেখা দেখা যাচ্ছে। ওকে, যদি একটু নিচে লেখা হয়ে গেছে তারপরও ক্যামেরা দেখা যাচ্ছে, এটা আসবে তোমার 10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই যে তোমার সার্কিটের তুল্যরোধ মোট কারেন্ট। এখন তোমাকে বলবে, আচ্ছা এগুলো তো বাইর করলাম, তোমাকে এখন বলতে পারে প্রত্যেক বিন্দুর ভোল্টেজ বাই করো, প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট বাই করো। একটা একটা করে প্ল্যান করি, দেখো প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট, ধরে নাও এটা আই, এখানে আসার ভাগ হলো, ধরে নাও এটা I1, এটা I2, এটা তুমি নিজে নিজে প্ল্যান করবা, নিজের উপর ডিপেন্ড করবে। এখানে যে যাচ্ছে I3, এখানে যাচ্ছে I4, তাহলে এখানে I3 I4 মিলে আবার হবে I2, আর এখান দিয়ে আসছে কি I1, I1 আর I2 মিলে আবার হবে কি I। এই হচ্ছে তোমার সার্কিট ডিস্ট্রিবিউশন। ওকে, এখন তোমার যদি বলে 8 ওহমে কত কারেন্ট যাচ্ছে, অলরেডি অঙ্ক হয়ে গেছে 10 অ্যাম্পিয়ার, শেষ। এখন যদি বলে 3 ওহমে কত, 4 ওহমে কত, এবার ক্যালকুলেশন শুরু করি। দেখো এই যেখানে দেখো কারেন্ট, এই যে আই আমরা যে বের করলাম এখানে, তাকে দেখো এই যে আই আসার পর এখানে যে গেছে তাকে আমরা ধরছি I1, দেখো, আর এই উপরের ব্রাঞ্চে যে গেছে তাকে আমরা ধরছি I2। কত নম্বর সার্কিট, 3। এখন তুমি স্যারকে বলবা 3 নং এ সিডিআর প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। দেখো 3 নং এ যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে চাচ্ছ, 3 নং কেন বলছি না, তো স্যার বুঝবে না কোন সার্কিট অ্যাপ্লাই করতেছেন, সার্কিট নাম্বার বলে দিবেন তাহলে স্যার ইজিলি বুঝবে। তাহলে 3 নং সার্কিট দেখো I1 বের করব, I1 এর বিপরীতে কে আছে 6, তাহলে 6 এই দুই ব্রাঞ্চে ভাগ হইতেছে কে আই, আই কত 10। এখন 6 আর 3 যোগ করো কত আসবে 9, তাহলে 60/9 ফ্র্যাকশন আসবে, 60/9 করলে আসবে 6.67, তাহলে 6.67 আসছে। তাহলে দেখো তো I1 পেয়ে গেছি, তাহলে I2 মান কত আসবে, I2 মান আসবে টোটাল I থেকে I1 বাদ দাও, এই টোটাল I থেকে I1 বাদ দিছি, I2 পেয়ে গেছি। I ছিল 10, 6.67 আইসা বললো 3.33 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো এই 3 ওহমে কত যেতেছে 6.67। I2 বা কার মধ্যে যাচ্ছে 4 ওহম, তাহলে 4 ওহমের কারেন্ট বের করছি 3.33, বাকি রয়েছে এই দুইটা। এখন আবার সিডিআর দেখো এই দুইটা যে বের করব, এই দুই ব্রাঞ্চ আসতেছে কে I2, এটা কত নম্বর সার্কিট, 1 নম্বর সার্কিট। এখন তোমার আবার বলতে হবে 1 নং এ সিডিআর প্রয়োগ করে পাই। ওকে, তো 1 নং এ যে সিডিআর প্রয়োগ করে পাই, 1 নং এ কারটা বের করব, ধরো না I3 বের করতে যাচ্ছে, এখন I3 বের করতে যাচ্ছে, তোমার ইচ্ছা। I3 বের করব, বিপরীত ব্রাঞ্চ কত 3। এবার দেখো এই দুই ব্রাঞ্চে ভাগ হইতাছে কে I2 মান 3.33। এবার এই দুই ব্রাঞ্চের যোগফল 6 3 9, তাহলে 3 3 1.11 এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে I4 কত আসবে, I4 তাহলে I2 থেকে I3 বাদ দিয়ে দাও,
I2 মাইনাস I3, I2 কত আসছিল 3.33 মাইনাস I3 কত 1.11, বিয়োগ করলে কত আসবে 2.22 এত অ্যাম্পিয়ার। প্লাস দেখেন প্রত্যেক ব্রাঞ্চের কিন্তু কারেন্ট বের হয়েছে। এই সার্কিটে এমন কোনো রেজিস্ট্যান্স নাই যার কারেন্ট আপনি বের করেন নাই। দেখেন কোনো হোমস ল লাগে না, সিডিএর দিয়ে সব সলভ করে ফেলছে। এই জন্য এটা অনেক ফাস্টেস্ট, কুইকেস্ট, ইজিয়েস্ট, যাই বলো সবকিছুই লাগবে এটা। ওকে, তো এবার দেখেন আপনাকে যদি বলে প্রত্যেক সার্কিটের ভোল্টেজ বাই করো, প্রত্যেক বিন্দুর ভোল্টেজ বাই করো, দেখো এটা 100 হইলে আমরা জানি এটা 100 মাস্ট, কোনো খরচ হয় নাই। এইটাও 100, কোনো খরচ হয় নাই, ঠিক আছে। এটা অলওয়েজ 0, এইটা জানি না, এইটা জানি না। এখন খেয়াল করো এই বিন্দুতে যদি যাইতে চাই আমরা কোন ওহমের ভাড়া দিলে হবে, দেখো এখান থেকে জাস্ট 3 ওহমের ভাড়াটা দিয়ে দাও, 3 ওহমের ভাড়া দিলেই তো এটা চলে আসতে পারে। ওকে, এভাবে তোমার প্ল্যান করতে হবে। তাহলে আমরা বুঝে ফেললাম যে এখন যদি আমি 3 ওহমের ভাড়া দিই V = IR, তোমরা বাংলা লিখবা 3 ওহমের বিভব পার্থক্য। ভাড়া লিখো না, আবার ভাড়া তোমার বোঝানোর জন্য বলতেছি আর কি। তো I1 কত বাই করছো 6.67, I1 6.67, আর এর মান 3 বসালে আসবে কত ইনটু 3, 20 আসবে, 20 কত আসবে 20 ভোল্ট। তাহলে খেয়াল করো তোমার কাছে ছিল 100 টাকা, ভাড়া খরচ হয়ে গেছে 20 টাকা, আছে আর মাত্র 80 টাকা। বাস এই বিন্দু ভোল্টেজে পেয়ে গেছি। এখন শুধু মিসিং কে, ওরটা মিসিং। আচ্ছা ওরটা কিভাবে বের করব, খেয়াল করো ওরটা বের করার দুইটা উপায় আছে। শর্টকাট আগে একটু ডিটেইলস দেখে তো শর্টকাটটা দেখাবো। দেখো তো এই দুইটা সলভ করে আমি এটা পাইছি, দেখো এই 6 আর 3 সলভ করে এটা পাইছি। আমরা জানি এই বিন্দুর ভোল্টেজ তো 100, এই যে এই দুইটার আগে তো 100 আছে, এটা তো পাইছি আমরা 80। আচ্ছা এই বিন্দুর ভোল্টেজ যদি বের করতে চাই, দেখো এই যে এই দুইটার পরের যে ভোল্টেজ এটাই তো, এটা 4 ওহমের আগে, এইটা বের করতে চাইলে কার ভাড়া দিতে হবে, দেখো মাত্র 2 ওহমের ভাড়া দিলে কাজ শেষ। তাহলে আপনি বাবা লিখবেন 2 ওহমের বিভব পার্থক্য। 2 ওহমে কে যাচ্ছে খেয়াল করেন, এখানে যাচ্ছে তোমার I1 আর এখান দিয়ে গেছিল জানি I2, দেখো উপরে গেছে I2, তাহলে যাচ্ছে I2 ইনটু R। I2 এর মান কত স্যার 3.33, রেজিস্ট্যান্স কত স্যার 2, তাহলে 6.66 এত ভোল্ট। তাহলে ছিল 100 টাকা, খরচ হয়েছে 6.66 টাকা, আছে কত 93.44। যাক তারপরে ক্যালকুলেটর চেক করতেছে 6.66, 93.34। তাহলে এই বিন্দুর ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 93.34। তাহলে এই বিন্দুর ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 93.34 এত ভোল্ট। ওকে, এইভাবেই দেখো প্রত্যেকটা এই সার্কিটের এবার প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ দেখো বের করে ফেলছে। এখন তোমার প্রশ্ন যদি বলে এই বিন্দু আর এই বিন্দুর পার্থক্য কত, এই বিন্দু বা এই বিন্দুর পার্থক্য কত, পারবো না বিভব পার্থক্য। দেখো কিভাবে বের করে ফেলছি। তার ব্রেনে মাথা রাখবা যে বিন্দুর পার্থক্য বের করতে বলছে ওই বিন্দুর ভাড়া দিতে 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 যা দেখবা ভোল্টেজটা কত, তারপর তুমি ডিফারেন্সটা বের করে নাও। এখন দেখো যদি 4 ওহমে ভাড়া দিই আমাদের এই দুটো পার্থক্য কত 13.34, দেখো 4 ওহমে ভাড়া সেটাই আসবে, যদি না আসে তাহলে সার্কিটে ভুল করছি আমি। I2 ইনটু R, I2 এর মান কত 3.33 ইনটু 4, গুণ করে দেখো 3.33 ইনটু 4 অলমোস্ট 13.32, তাকে দেখো এই পার্থক্য দেখো অলমোস্ট 13.34, এখানে 32 একটু চেঞ্জ হয়েছে কেন স্যার, ওই যে আমার কারেন্ট গুলো যে আসন্ন মানের কারণে একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রেজাল্ট কিন্তু দেখো সেম। ওকে, বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা কিন্তু এই দুইটার ভাড়া না দিয়ে আমরা এইটার ভাড়া দিলেও বের করতে পারতাম যে তাদের পার্থক্য 13.32, কারণ এখানে গেছে তাহলে কমে গেছে, তাহলে আগে আরো 13.32 বেশি ছিল, যোগ করে দিলে চলে আসতো। বুঝতে পারছেন, যে এমনি ইচ্ছা আপনি সলভ করতে পারলেই হলো। তাহলে প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট প্রত্যেক বিন্দুর ভোল্টেজ বের করে ফেলছে। ফাইনালি বের করব, জাস্ট দুই একটা দেখাই। যদি আপনাকে বলে 6 ওহমে উৎপন্ন তাপ, 6 ওহম রোধে উৎপন্ন তাপ
কনসেপ্টগুলো বোঝেন, এক সার্কিটে সব আসতেছে। তাহলে এখন আপনার আসবে 6 ওহম রোধে উৎপন্ন তাপ মানে আই স্কয়ার আর টি। 6 ওহম রোধে কত কারেন্ট যাচ্ছে? i3। i3 মান কত বের করছেন স্যার? 1.11। তাহলে 1.11 স্কয়ার, আর এর মান হচ্ছে 6, টি এর মান দিয়ে দিবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, জাস্ট সেকেন্ডে কনভার্ট করবেন। না দিলে স্যার কয় সেকেন্ড ধরবেন? 1 সেকেন্ড। সহজ হিসাব। দিলে ইউজ করবেন, না দিলে 1 সেকেন্ড, না দিলে 1 সেকেন্ড। এটা যেন বারবার বলা না লাগে। তো এখানে রেজাল্টটা বসায় দাও। তাহলে আসবে তোমার 1.11 স্কয়ার ইন্টু 6 করলে আসবে 7.3926। তাহলে 7.3926 এত জুল তাপ উৎপন্ন হবে। আবার যদি আপনাকে বলতো এই স্যার এই 3 ওহম উৎপন্ন তাপ কত, তখন লিখতেন i4 স্কয়ার আরটি, i1 স্কয়ার আরটি, i2 স্কয়ার আরটি, i স্কয়ার আরটি, ওর মধ্যে দিয়ে i যাচ্ছে i স্কয়ার আরটি। পারবো না এভাবে যে ব্রাঞ্চেরই বলো। তাহলে দেখো অঙ্কটা সব ডিপেন্ড করতেছে আপনি কারেন্ট বের করতে পারছেন কিনা। কারেন্ট বের করতে পারলে বাকি সব সলভ। ঠিক আছে, এখন আসেন যদি এবার এই ওয়ার্ডটা ইউজ করে যে বর্তনীতে উৎপন্ন তাপ কত, বর্তনীতে উৎপন্ন তাপ। এখন দেখেন বর্তনীতে এখানে তাপ উৎপন্ন হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, সবগুলা বের করে যোগ করলে মোট তাপ বের হবে। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তখন আমরা শর্টকাট কি করি? আচ্ছা, এই বর্তনী সলভ করতে 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 আমরা এই জায়গায় আসছি। তাহলে এইটা হচ্ছে আমার তুল্য রোধ। আমি এইটার তাপ বের করা মানে পুরো বর্তনীর তাপ বের করা। এই বেসিকটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা এখানে উৎপন্ন তাপ বের করবো কি? বর্তনীর উৎপন্ন তাপ সমান সমান আই, টোটাল কারেন্ট যাচ্ছে, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইনটু টি। আই এর মান কত বের করছি? 10, 10-এর উপর স্কয়ার। তুল্য রোধ কত বের হয়েছে আমার? 10। টি কিছু দেয় না দিলে বলছি 1 সেকেন্ড, দিলে যে টাইম বলবে ওই টাইমটা বসাবে। তাহলে 100 ইন্টু 10 কত আসবে? 1000 জুল। ওকে, এই যে তোমার কনসেপ্ট। এখন চাইলে আরেকটু কমপ্লেক্স করতে পারে। সেটা কি? যে এই তাপ দিয়ে কত কেজি বরফ গলানো যাবে। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে 4 ওহমের 5 মিনিট তড়িৎ চালনা করলে ওই তাপ দিয়ে কত কেজি বরফ গলানো যাবে। ওই তাপের 30% লস্ট হইলে অবশিষ্ট তাপ দিয়ে কত কেজি বরফ গলানো যাবে, বা কক্ষ তাপমাত্রা পানিকে স্ফুটনাঙ্কে পৌঁছানো যাবে কিনা। এইভাবে মিক্সড হয়ে কোশ্চেন আসতে পারে। তো এখানে আর কিনা জটিল করলাম না, আমরা একাডেমিক সেকশনে একটু কমপ্লেক্স করব। এইটুকু দিয়ে আশা রাখি তুমি তোমার টেস্ট পেপার ইজিলি সলভ করতে পারবা। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে অ্যানালাইসিস করে নোট করে নাও, একটা সার্কিট পুরা তছনছ করে ফেলো। আশা রাখি তুমি বাকি সবকিছু পারবা ইনশাআল্লাহ। সুন্দর মতো অ্যানালাইসিস করো। ওকে, তো আশা রাখি নোট করে ফেলছেন। এরপরে আসেন আপনাকে এই ধরনের একটা কনসেপ্ট দিয়ে দিই। এই ধরনের ম্যাথ প্রচুর পরিমাণে আসে। যে সাপোজ ধরো এরকম একটা সিম্পল সার্কিট দিল, কনসেপ্ট গুলো বুঝেন। হ্যাঁ, ম্যাথ আপনারা পারবেন ইনশাআল্লাহ। ধরে নেন এখানে আছে 10 ওহম, এখানে 6 ওহম, বা এখানে 3 ওহম, এখানে দিলাম আপনাকে 7 ওহম, এখানে দিলাম আপনাকে 100 ভোল্ট। ওকে, এখন আপনাকে বলবে এই বর্তনীর ধরে নেন মান দিয়ে দিল এ, এটা দিয়ে দিল বি, এটা দিয়ে দিল সি। আপনাকে বলবে বিসি অংশে একটি রেডিও সংযুক্ত করা হইলো, একটা টেলিভিশন সংযুক্ত করা হইলে সেটি চলবে কিনা। ওকে, বা ফ্যান সংযুক্ত করা হলো, ফ্যান চলবে কিনা। তো ভালো মতো খেয়াল করেন। তো ধরে নেন এখানে একটা যে কোনো একটা ডিভাইস আপনাকে দিছে, হইতে পারে লাইট, হইতে পারে ফ্যান, হইতে পারে টেলিভিশন, হইতে পারে আপনার রেডিও। যাই দেখ কনসেপ্ট একই, যেটাই দেখ, শুধু কি করবে জানেন? ওর পি, ভি, আর, আই, এই 4টা প্যারামিটার ভিতর কয়েকটা প্যারামিটার আপনার দেওয়া থাকবে। যেমন ধরেন আমরা জানি পি ইকুয়ালস টু কি? ভি স্কয়ার বাই আর, অথবা ভি আই, অথবা কি আই স্কয়ার আর। যেভাবে হোক এই ডাটাগুলো দিয়ে এইটার ক্ষমতা বের করতে পারবো আমরা, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। ওকে, এখন কোয়েশ্চেনটা হলো যখন আপনি এই লাইট ফ্যানটা গুলো এভি অংশে সংযুক্ত করবেন, তখন আমাদের ট্রেডিশনাল গাইড কিছু ভুল করে ফেলছে। সেটা কি? আগে বলতেছি, খেয়াল করেন। এখন ধরে নেন
এইখানে 7 ওহম তার থাকবে না, মুছে ফেলবো। মুছে এই লাইট গুলোকে অ্যাড করে দিব, এই যে ডিভাইস গুলোকে অ্যাড করে দিব। এখানে তোমার ডিভাইসটা আসবে, ডিভাইসটা এখানে আসবে। ওকে, আচ্ছা, ডিভাইসটা রোধ কত, এই রোধটা বের করা তোমার ওখানে দেওয়া থাকবে, ওখানে তোমার দেওয়া থাকবে। আর না হলে রোধটা তুমি রিলেশন বের করে নিয়ে আসতে পারো ভি স্কয়ার বাই পি। ওকে, এখানে তোমার রেজিস্ট্যান্স চলে আসবে, কত রেজিস্ট্যান্স, এই রোধের মানে এখানে বসায় দিবা, এই রোধের মানে এখানে বসায় দিবা। বসানোর পর এরপর আবার সার্কিট সলভ করবা, সমান্তরাল সিরিজ সলভ করে নিবা। সলভ করার পর তারপর না ওর বিভব পার্থক্য বাই করবে, যে ওর বিভব পার্থক্য বাই করবা, যেখানে যদি কারেন্ট আই যায় ওর বিভব পার্থক্য কত, তুমি লিখবা ভি ইকুয়ালস টু আই আর। তারপর তোমার প্রশ্নে তোর বিভব পার্থক্য দিয়েই দিছে যে কি পরিমাণ ভোল্টেজ তার লাগবে, তুমি দেখবা ওই পরিমাণ ভোল্টেজ তুমি সাপ্লাই দিতে পারছো কিনা। যদি দেখো পারছো তাহলে চলবে, যদি দেখো যা লাগবে তার চেয়ে কম, চলবে না। বুঝতে পারছি কনসেপ্ট গুলো? আচ্ছা, আরেকভাবে করতে পারো, তুমি চাইলে ওর ক্ষমতাও বের করতে পারো, ওর ক্ষমতা বের করতে পারো। ভি ইকুয়ালস টু কি আই স্কয়ার ইনটু আর। পরে তুমি দেখলা এটা তোমার সাপ্লাই, এটা তোমার সাপ্লাই, আর এটা ওর নিড, ওর যেটা লাগবে মাস বি, যেটা লাগবে তুমি দেখবা যেটা লাগবে সেটা দিতে পারছো কিনা, দিলে চলবে, না দিলে চলবে না। সহজ কনসেপ্ট। কিন্তু আমাদের গাইড গুলো কি করছে, এখানে যে অ্যাড করছে ওরে হিসাব টিকাস না করে কারেন্ট বের করে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? আমি এখানে লাইট অ্যাড করছি, ওর রোধ তো কাউন্ট করতে হবে, মাস্ট বি কাউন্ট করতে হবে, নাহলে ভুল। ট্রেডিশনাল গাইড বা ট্রেডিশনাল মেথড ফলো করো না, এই মেথডটা ফলো করো। ওকে, তো সুন্দর মতো নোট করে নাও, সুন্দর মতো নোট করে নাও কনসেপ্টটা, কনসেপ্ট বুঝলে অঙ্ক ইজি। ওকে ওকে, এরপর আমরা যাব হচ্ছে নোড অ্যানালাইসিস আর কিছু বিদ্যুৎ বিল আছে, দুটো টপিক। তো দেখো আগে নোড অ্যানালাইসিস একটু দেখে নি। নোড অ্যানালাইসিস, তো এটা অনেকগুলো সার্কিট আছে, আমি জাস্ট দুইটা সার্কিট সলভ করাবো। দেখো নো, এটা R1 R2 R3, সার্কিট নাম্বার 1। সার্কিট নাম্বার 2 এরকম দিবে তোমারে, নো এটা R1 R4। ওকে, তারপর তোমাকে এভাবেও দিতে পারে, নো এটা R1, এটা R2 R3 R4, সার্কিট নাম্বার 4। প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর 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 বলবে তুল্যরোধ কত। ওকে, এই চারটা সার্কিটের ভিতর আমি তোমার জাস্ট এই একটা সার্কিট আমি সলভ করে দিব। এটা খুবই বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম, বাকিগুলো তো স্ট্যান্ডার্ড প্রবলেম না, বাট তোমাদের ভালো ভালো স্কুল কলেজে কোয়েশ্চেন তোমার আসতে পারে। তো যাই হোক, আমি এই দুইটা সলভ করে দিব, বাকি দুইটা SW থাকবে, সলভ করে নিবা। না পারলে ইনশাআল্লাহ ডাউট সলভিং ক্লাসে যদি এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই নক দিবা, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারো কিনা এটা দেখবা। তো খেয়াল করো নোড অ্যানালাইসিস টপিকটা কখন আসবে। দেখো এই ধরনের সার্কিটে তুমি কখনোই সিরিজ প্যারালাল টপিকটা মিলাইতে পারবা না, যে কারেন্ট একে গেলে সিরিজ, ভাগ হলে প্যারালাল, এই টপিকটা পারবাই না। তো মাথা রাখবো, যখনই দেখবা ফার্স্ট মেথড পারতেছো না, তখনই সেকেন্ড মেথড নোড অ্যানালাইসিসে চলে আসবা। ওকে, নোড মানে কি সার্কিটের বিন্দুটাকে নোড বলে আর কি, যেমন এইটা একটা বিন্দু, এটাকে বলি নোড। তো খেয়াল করো, এইটা যদি এ হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজ ওয়ে, কোনো খরচ হয় নাই। এই বিন্দুর ভোল্টেজ ওয়ে, এটাও এ, এটাও এ, এইটাও এ, কেন? কোনো খরচ হয় নাই। এটা বি হলে এটাও বি, কোনো খরচ হয় নাই, কোনো খরচ হয় নাই, কোনো খরচ হয় নাই, কোনো খরচ হয় না, এটাও খরচ হয় না, এটাও বি। দেখো এই সার্কিট আমরা দুইটা পয়েন্ট পাইছি, এ আর একটা কি পাইছি, বি। দেখো তো এ আর বি এর মাঝখানে কে আছে, R1 বসায় দাও, এ আর বি এর মাঝখানে R1। তারপর দেখো R2 এর এই পাশে এ, এই পাশে বি, তাহলে তুমি যে R2টা নিছো তার এক পাশে এ আর এক পাশে বি, বসায় দিলাম R2। R3 ও সেম, এক পাশে এ এক পাশে বি, তাহলে আমি এখানে যে R3 নিছি এক পাশে এ এক পাশে বি,
সবসময় মাথায় রাখবো এ হচ্ছে বড় প্রান্ত, বি হচ্ছে ছোট প্রান্ত, সবসময় মাথায় রাখবো আলফাবেটিক্যালি, এ বড় বি ছোট। টাকা দেখো কিভাবে আছে এখন, এটা সমান্তরাল, এখন তো ঠিকই ম্যাথ সলভ করতে পারবো, তুল্যরোধ কত, কারেন্ট কত, সব সলভ। ঠিক আছে, এভাবে কনভার্ট করে নিও। সিমিলারলি এখানে দেখো, এখানে নর্মালি সিরিজ প্যারালাল আমরা পারবো না, কারেন্ট কোন দিকে যায় এখানে বোঝা সম্ভব না। এই ধরনের সার্কিটে কোন সাধারণ সার্কিটে কনভার্ট করতে হবে। তো কিভাবে করবো, এই নোড অ্যানালাইসিস দিয়ে। দেখো এটা এ হলে এটাও এ, এটাও এ, কেন, কোনো খরচ হয় নাই, খরচ হয় নাই, খরচ হয় নাই। এটা বি হলে এটাও বি, কোনো খরচ হয় নাই। এটা কত জানি না, ধরে নিলাম সি, কেন, খরচ হয়েছে। তো সার্কিটে কয়টা পয়েন্ট পেলাম, তিনটা, এ বি আর এটা কি সি। দেখে দেখে বসো, এ সির মাঝখানে আছে আর ওয়ান, দিয়ে দাও, এ সির মাঝখানে আর ওয়ান। আবার দেখো এ সির মাঝখানে আর টু, দিয়ে দাও, এ সির মাঝখানে আর টু। ওকে, এরপর দেখো তো বি সি, এ পাশে বি, এ পাশে সি, বি সির মাঝখানে আর থ্রি, তাহলে বি সির মাঝখানে আর থ্রি দিয়ে দিলাম। এরপর আর ফোর এর এ পাশে এ, এ পাশে বি, তাহলে দেখো তো আর ফোর এ এক পাশে এ, এক পাশে বি, বাস এক পাশে এক পাশে বি। এন্ড এ হচ্ছে বড় প্রান্ত, বি হচ্ছে ছোট প্রান্ত, বাস এভাবে কনভার্ট করে নাও। তারপর দেখো এই দুইটা সমান্তরাল, এটা এটা সিরিজ, এটা এটা সমান্তরাল, সলভ। তুল্যরোধ বের করতে হবে, কোন ব্রাঞ্চে কারেন্ট কত, হিসাব শুরু করে দাও, ব্যাটারির মান দিয়ে ম্যাথ সলভ করে ফেলো। ওকে, সিমিলারলি এভাবে বাকিগুলো সলভ করে নিবা, না পারলে অবশ্যই নক দিও, আমরা ডাউট সলভিং ক্লাসে এগুলো দেখাই দিব। সুন্দর মতো নোড অ্যানালাইসিস উঠায় নাও। আশা রাখি এই দুটো কনসেপ্ট দিয়ে তুমি বোর্ড কোশ্চেন চালা দিতে পারবো অনায়াসে ইনশাল্লাহ। ওকে, আমাদের এখন লাস্ট একটা টপিক আছে, বিদ্যুৎ বিল। করলে এই চ্যাপ্টার আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট কমপ্লিট হয়ে যাবে। বিদ্যুৎ বিল, তো বিদ্যুৎ বিল নির্ণয় করার ইউনিট লাগবে। ইউনিটকে আমরা বলি হচ্ছে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার যাকে বলি আমরা বিওটি, বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড, এটাকে বলে ইউনিট, মাথা রাখবা। তো ইউনিট মানে কি, কিলোওয়াট আওয়ার। ওকে, একটু বুঝাই দিই এটা আসলে, আচ্ছা এটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে যে আমরা বাসায় কাজের লোক রাখি, তাকে কিন্তু কাজ করার বিনিময়ে প্রতি মাসে টাকা দিই। এখানেও সেম, তুমি কারেন্টকে কাজের লোক হিসেবে কম্পেয়ার করতে পারো। ও সারা মাস কাজ করবে, করে মাসে ওরে বিল দিবা। ও যে কাজ করছে, কি পরিমাণ কাজ করছে এটা হিসাব করতে হবে না? এবার দেখো কাজ মানে কি, কারেন্ট যে কাজ করছে কিভাবে হিসাব করবা? আমরা জানি পি সমান সমান ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, পিটি। তাহলে আমাদের যে ফ্যান লাইট, ওর পাওয়ার লাগবে আর টি লাগবে, গুণ করলে কাজ বের হয়ে যাবে। এখন দেখো কাজের একক জুল, ডাব্লিউ হচ্ছে ওয়াট সেকেন্ড, ওয়াট আর টাইম হচ্ছে সেকেন্ড, যাকে আমরা বলতে পারি কিলোওয়াট আওয়ার। এই হচ্ছে তোমার জুল। দেখো কিলোওয়াট আওয়ার মানে আসলে জুল, কাজ বাই করছে। কার কাজ? কারেন্টের কাজ। একটা ফ্যান সারা মাস ঘুরেছে, কারেন্ট কাজ করছে না, কতটুকু কাজ করছে? ওই ফ্যানের জাস্ট ক্ষমতা বাই করবা, ক্ষমতা লাগবে কিলোওয়াটে। ওই ফ্যানের জাস্ট সময় বাই করবা, কতক্ষণ ঘুরছে, সময়টা লাগবে আওয়ারে, গুণ করলে ওই ফ্যানে কারেন্ট কি পরিমাণ কাজ করছে এটা বের হয়ে যাবে। এরপর তোমার প্রতি ইউনিটে কারেন্টের মূল্য আছে, যে 1 কিলোওয়াট আওয়ার যদি কাজ করে কারেন্ট হয়তো 2 টাকা দেওয়া লাগবে। পুরো মাসে যদি 30 কিলোওয়াট আওয়ার ইউজ করো, তাহলে 30 দুগুণা 60 টাকা দিতে হবে। ওকে, এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। তো দেখো, তাহলে আমরা এখানে শিখে ফেললাম এই কিলোওয়াট আওয়ার মানে ইউনিট যে বের করবা, ইউনিট বের করার সূত্র হচ্ছে পিটি। পিটি এটা বেসিক কনসেপ্ট। পি থাকতে হবে কিলোওয়াটে, টি থাকতে হবে আওয়ারে। এখন পি কিভাবে বের করবা? পি বের করার জন্য অনেক সূত্র। ওই ফ্যান বা লাইটের ভিআই, ওই ফ্যান বা লাইটের আই স্কয়ার, ওই ফ্যান বা লাইটের ভি আই স্কয়ার, ভি স্কয়ার টি বাই আর, সরি ভি স্কয়ার বাই আর। যেভাবে হোক তুমি এই তিনটা সূত্র দিয়ে মান বের করে নিয়ে আসবা। এই তিনটা সূত্র থেকে আমরা ইউনিট বের করে নিয়ে আসতে পারবো। তার মানে লাইট ফ্যানে যদি ক্ষমতা দেওয়া থাকে ভালো, না থাকলে আমরা এই ক্যালকুলেশন থেকে নিয়ে আসবো, ডাটা থেকে। ওকে, যেমন অনেক সময় লেখা থাকতে পারে এরকম একটা লাইট আছে, যার গায়ে লেখা আছে মনে করো সাপোজ 220 ভোল্ট। ওকে, 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ার লেখা আছে। তাহলে বুঝবা এটা হচ্ছে 220 ভোল্টের এগেইনস্টে ভি দেওয়া আছে আর আই দেওয়া আছে, ভি আর আই গুণ করো পি পাবা। ওকে, মাথা রাখো, এই দেখো পি ইকুয়ালস টু ভি আই, ভি কত 220 ইনটু 5, তাহলে আসলো 0, 5 দুগুণ 0, 11। এটা কিন্তু ওয়াটে আসছে, এটা 1000 দ্বারা ভাগ করে দাও, 1.1 এত কিলোওয়াট।
ওয়াটে আবার রেখো না, কিলোওয়াটে কনভার্ট করতে হবে, মাথায় রেখো। তার মানে এখানে যেগুলা থাকবে, এখানে যেগুলা থাকবে এগুলোকে আবার 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতেই হবে, তাহলে অঙ্ক ভুল হবে। ওকে, এই জন্য তোমাদের বইতে এইভাবে লেখে, ইউনিট সমান সমান পিটি, অথবা এভাবে লেখে ভিআইটি বাই 1000, এরপরে লেখে আই স্কোয়ার আর টি বাই 1000, এরপরে লেখে ভি স্কোয়ার টি বাই আর ইন্টু 1000। ওকে, একই কনসেপ্ট, যেমনি ইচ্ছা মনে রাখতে পারলেই হলো। ক্ষমতা থাকবে কিলোওয়াটে, টাইম থাকবে আওয়ারে, বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাকে ছোট্ট একটা ম্যাথ দিতে পারে যে বিদ্যুৎ বিল ব্যয় করে, যেমন মনে করো ও পিটা ব্যয় করছে। এখন ধরে নাও ও প্রতিদিন প্রতিদিন 3 ঘন্টা চলে, তাহলে মাসে কত, 3390। বাস, তার ইউনিট কত আসবে, প্রতিদিন 3 আওয়ার চললে মাসে, মাসে চলবে কত, মাসে, তাহলে ইউনিট কত আসবে, তার পিটি লাগবে। তো ওই লাইটের পি অলরেডি বের করে ফেললাম 1.1, আর টি কত, 3 ঘন্টা। মাসে মানে কয়দিন, 30 দিন, প্রতিদিন 3 ঘন্টা, মাসে তাহলে 30 দিন, 90 ইন্টু 1.1, তাহলে আসবে তোমার 1.1 ইন্টু 90 করলে আসবে তোমার 99, অলমোস্ট 99 ইউনিট চলে আসবে। ওকে, তাহলে এখন তোমাকে যদি বলে 1 ইউনিট 2 টাকা হলে মাসে খরচ, মাসে খরচ কত আসবে, 99 ইন্টু 2, 198 টাকা খরচ হবে। ওকে, এইভাবে তোমার ম্যাথ গুলা দিবে। এখন কিভাবে কমপ্লেক্স করবে একটু বলে দিই। সাপোজ ধরে নাও তোমাকে বলবে একটা রুম আছে, রুমে 2টা লাইট আছে, একটা ফ্যান আছে, ধরুন একটা টিভি আছে, ধরুন একটা এসি আছে, ধরে নাও একটা ল্যাপটপ আছে, একটা কম্পিউটার আছে। এখন তোমাকে বলবে বিদ্যুৎ বিল কত হবে মাসে। তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব করবা, প্রত্যেকটার পি কত, আর প্রত্যেকটা দিনে কয় ঘন্টা চলে, কয় ঘন্টা চলে, আর মাসে কত। এইভাবে তুমি প্রত্যেকটা লাইটের জন্য করবা, ফ্যানের জন্য করবা, এসির জন্য করবা, যা যা আছে সবগুলোর জন্য করে যোগ করে দেওয়া, মোট টাকা চলে আসবে। ওকে, খুবই ইজি। তারপর তোমার আরেকটা ঝামেলা করতে পারে, সেটা হচ্ছে যে তোমাকে বলবে জানুয়ারি মাসে বিল কত। জানুয়ারি কিন্তু 31 মাস, এই দুষ্টামিগুলো করতে পারে। জানুয়ারি মাসে কত, এপ্রিল মাসে কত, অমুক মাসে কত, ফেব্রুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি তো 28। ওকে, যদি লিপ ইয়ার না হয়। এই দুষ্টামিগুলো করতে পারে, একটু নোট করে নাও। যে মাস বলবে ওই মাসে দেখবা কয় দিন, আর যদি বলে মাসিক তাহলে স্ট্যান্ডার্ড 30 দিন ধরে অঙ্কটা সলভ করে নিবা। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে বিদ্যুৎ বিল। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন আসো একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে না দিলেই নয়, দিয়ে এই টপিকটা বা এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। সেটা হচ্ছে তোমাকে বলবে একটা লাইট, একটা লাইট বলা আছে, ধরে নাও 220 ভোল্ট 10 ওয়াট বলা আছে। ওকে, এটা দ্বারা বলতে কি বোঝো, এটা দ্বারা বোঝায় এই লাইটটাকে যদি তুমি 220 ভোল্ট ব্যাটারির এগেইনস্টে অ্যাড করো, 220 ভোল্ট, তাহলে সে সর্বাধিক পরিমাণ ক্ষমতা প্রদর্শন করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কৃতকাজের পরিমাণ হবে 10 জুল। কৃতকাজ মানে এখানে তাপ, লাইট সবকিছুই আসবে, মানে ম্যাক্সিমাম সে কাজ করবে যদি 220 ভোল্টের এগেইনস্টে দাও। আর যদি কম দাও, কম করবে, লাইটের উজ্জ্বলতা কম হবে। ওকে, এখন এখান থেকে দেখো তো কি লেখা যায়, পি সমান সমান ভি স্কয়ার বাই আর। তাহলে আর সমান সমান কি আসে দেখো তো, ভি স্কয়ার বাই পি। তাহলে ভি এর মান কত দিছে, 220 স্কয়ার, পি কত দিছে 10, তাহলে আসবে কত, 220 স্কয়ার বাই 10, 220 স্কয়ার 4840, 4840 ওহম। তাহলে আমরা এই লাইটে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। জাস্ট এক্সাম্পল, একটা ডেমো করতেছি। এখন তোমাকে বলবে এই লাইটটাকে তুমি 100 ভোল্টের ব্যাটারির সাথে বা তারের সাথে সংযুক্ত করলে ও কি পরিমাণ শক্তি বিকিরণ করবে এটা চাইছে।
প্রতি সেকেন্ডে, মানে পাওয়ার চাইছে। এখন পাওয়ার কত, এখন তুমি লিখবা পাওয়ার সমান সমান ভি স্কয়ার বাই আর। এখন দেখো তো আর কখনো চেঞ্জ হয় না, কারণ তুমি রেজিস্ট্যান্সকে এটার সাথে 100 সাথে দাও, 200 সাথে দাও, 20-এর সাথে দাও, 50-এর সাথে দাও, যাই দাও না কেন লাইট তো চেঞ্জ করি না। যেহেতু লাইট চেঞ্জ করি না, লাইটের রোধও চেঞ্জ হবে না, রোধ ফিক্সড, আগেও যা ছিল এখনো তাই। কিন্তু এখন অ্যাড করছো কত ভোল্টের এগেইনস্টে, 100 ভোল্টের এগেইনস্টে, তাহলে এখন আসবে 100 স্কয়ার। করার পর এখানে যে রেজাল্ট আসবে বলবে এত হচ্ছে এখন তার বিকিরিত ক্ষমতা, বা এই পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। ওকে, এই কনসেপ্টটা মাথায় রেখো। যদি কোনো ব্যাটারি পাওয়ার দেওয়া থাকে, মাথা রাখবে না সবসময় 220 ভোল্টের এগেইনস্টে দেওয়া থাকে, অলওয়েজ 220 ভোল্ট, প্রশ্ন বলুক আর না বলুক। ওকে, 220 ভোল্টের এগেইনস্টে রেজিস্ট্যান্স বের করে নিয়ে আসবা। তারপর তুমি দেখবে এটা কার সাথে অ্যাড করছো, 220 নাকি 180 নাকি সামথিং, যেটা দিবে সেটা তুমি সলভ করে নিবা। ওকে, এই ইনফরমেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সুন্দর মতো নোট করে নাও। ওকে ওকে, এখন আরেকটা কথা বলে লেকচারটা শেষ করবো, সেটা হচ্ছে বাসা বাড়িতে আমরা সবাই কিন্তু সমান্তরালে কানেকশনটা করে থাকি। কেন সমান্তরাল? আমরা জানি প্যারালাল থাকে, একটা লাইন অফ হলেও বাকিগুলো অ্যাক্টিভ থাকবে। যে সিরিজের ঝামেলা কি, একটা অফ হলে সব অফ। ওকে, সার্কিটটা একটু দেখে নিও, মুখে যা বলছি একটু মিলিয়ে নিও। তো যেহেতু প্যারালাল অ্যাড করছি, তাহলে আমাদের বাসা বাড়ির সমস্ত জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স সেম। দেখো এই যে প্যারালাল যদি সবগুলো অ্যাড করি, লাইট, ফ্যান, এসি, ফ্রিজ যা আছে সব যদি আমরা প্যারালাল অ্যাড করি, দেখো সবগুলোর পটেনশিয়াল ডিফারেন্স সেম। এইটা বন্ধ হলে এদিকে যাবে, এইটা বন্ধ হলে এইদিকে দিকে চলে যাবে, এজন্য কোনো সমস্যা নাই। এই জন্য আমরা প্যারালাল অ্যাড করি কেন, বাসা বাড়ির সবাই সেম ভোল্টেজ পাবে। সিরিজ অ্যাড করলে এটা পাইতো না, এক একটা ভোল্টেজ কম হইতো, পার্থক্য উল্টাপাল্টা হইতো, একটা বন্ধ হলে সব বন্ধ হয়ে যেত। বুঝতে পারছি? তো তোমাকে এইভাবে বলবে, 3-4টা রেজিস্ট্যান্স দিয়ে বলবে যে বাসা বাড়ির উপযোগী হিসাবে তৈরি করো, সবগুলোকে তুমি সমান্তরাল অ্যাড করে দিবা। ঠিক আছে, খুবই ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই ছিল তোমার মোটামুটি চলতরিতের খুবই বেসিক ক্লাস, বা বেসিক বলা উচিত এফআরবি ক্লাস। এই ক্লাস দিয়ে আমরা মোটামুটি সৃজনশীল সবগুলো টপিক শেষ করতে পারবো। তারপর তোমাদের ডাউট সলভিং ক্লাস তো আছেই, অবশ্যই আমাদেরকে জানাবা, স্ক্রিনশট করে জাস্ট স্পষ্ট একটা পিকচার দিবা, আমরা তোমাদের জন্য ক্লাসটা ডেলিভারি, ফ্রি ডেলিভারি করে দিব। ওকে, আর আমাদের প্রত্যেক চ্যাপ্টারে তো সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস আছেই। তো অপেক্ষা থাকো, সিকিউ এমসিকিউ ক্লাস অবশ্যই চলে আসবে। তো আমাদের জন্য দোয়া করবা, তোমরাও সুস্থ থাকো, আমরা যেন সুস্থ থাকতে পারি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।